হে ফেং ইয়াং চিঠির প্রতিটি কথা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল। ফ্যাং ইউয়েন মাত্র ৩ ধরনের জিনিস চেয়েছিল: প্রাইমিভাল স্টোনস, জিইউ, পোকা আর কিছু কাঁচামাল। ৫০ লাখ প্রাইমিভাল স্টোনস চেয়েছে? কোনো ব্যাপারই না। ৫০ লাখ কেন, ১ কোটি বা ৫ কোটি চাইলেও কোনো সমস্যা ছিল না। হে ফেং ইয়াং মনে মনে হাসল। জিইউ ইমর্টাল স্তরে পৌঁছালে আসল চিন্তা থাকে ইমর্টাল এসেন্স নিয়ে। সেখানে প্রাইমিভাল স্টোনস তো পানির মতো সহজলভ্য। হঠাৎ তার চোখ আটকে গেল। ৫টা স্প্রিং এগ গু চেয়েছে? হে ফেং ইয়াং কিছুটা অবাক হল। স্প্রিং এগ গু ছিল র্যাঙ্ক ৫ স্তরের একটি বিরল জিইউ। দেখতে এটি হাঁসের ধবধবে সাদা ডিমের মতো। মাটির গভীরে পুঁতে দিলে এটি একটি ছোট স্পিরিট স্প্রিং তৈরি করতে পারত। একটি ছোট স্পিরিট স্প্রিং টিকে থাকা পর্যন্ত কমপক্ষে ১০ কোটি প্রাইমিভাল স্টোনস তৈরি করতে পারত। কিন্তু এর আসল দাম ১০ কোটির চেয়েও অনেক বেশি। জিইউ ইমর্টালরা প্রায় এটি কিনে নিজেদের ব্লেসড ল্যান্ডে পুঁতে রাখত, যাতে বাতাস প্রাইমিভাল এসেন্সে ভারী থাকে। স্পিরিট স্প্রিং থাকলে ব্লেসড ল্যান্ড সমৃদ্ধ হতো এবং জিইউ পোকাদের লালন পালন সহজ হতো। অন্যথায় ইমর্টাল এসেন্স খরচ করে বাতাস ভারী রাখতে হতো। তাই এই স্প্রিংগুলো ইমর্টাল এসেন্স খরচ অনেকটাই বাঁচিয়ে দিত। এই ছোকরা ফ্যাং ইউয়েন তো কম ধরত না। স্প্রিং এগ গুর কদর ভালোই বোঝে। কিন্তু জিইউ ইমর্টালদের কাছেই এর টান পড়েছে। ওকে ৫টা দেব কেন? ৩টা দিলেই যথেষ্ট। তাছাড়া হু ইমর্টাল ব্লেসড ল্যান্ড তো শেষ পর্যন্ত আমাদের ইমর্টাল ক্রেনসেক্ট লিডারের হাতেই আসবে। হে ফেং ইয়াং মনে মনে হিসেব কষল। চিঠির পরের অংশে চোখ বুলিয়ে হে ফেং ইয়াং একটু ভুরু কুঁচকাল। এত লো র্যাঙ্কের জিইউ পোকা দিয়ে ও কি করবে? ফ্যাং ইউয়েন যদি বিরল র্যাঙ্ক ৫ জিইউ চাইত তবে বোঝা যেত। কিন্তু সে চেয়েছিল র্যাঙ্ক ২ আর র্যাঙ্ক ৩ স্তরের সাধারণ কিছু জিইউ আর খুব সামান্য কিছু র্যাঙ্ক ৪ জিইউ। বুঝতে পেরেছি। ছোকরা বেশ চালাক আর সতর্ক। ও ভয় পাচ্ছে সরাসরি র্যাঙ্ক ৫ জিইউ চাইলে আমরা হয়তো ভেতরে কোনো কারসাজি করে রাখব। তাই ও নিজেই জিইউ রিফাইনিং করতে চায়, কারণ জিইউ বানানোর সময় সামান্য ত্রুটি থাকলে পুরো প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যায়। কিন্তু নিজে তৈরি করতে পারলে সেই জিইউ একদম নিরাপদ আর খাঁটি থাকবে। হে ফ্যাং ইয়াং মনে মনে কিছুটা বিরক্ত হল। সে সত্যিই এমন কিছু করার পরিকল্পনা করছিল যা এখন আর কাজে আসবে না। এই ছেলেটাকে কাবু করা সত্যিই সহজ না। কিন্তু ও এত জিইউ রিফাইনিংয়ের রহস্য জানল কি করে? ওর পেছনে নিশ্চয়ই বড় কোনো শক্তি আছে। খানিকটা ভেবে সে আবার তাচ্ছিল্যের হাসি হাসল। নিজের ভালো নিজেই বোঝে না। জিইউ রিফাইনিং কি এতই সহজ? যত উঁচু স্তরের জিইউ ব্যর্থ হওয়ার ঝুঁকি তত বেশি। ছোকরার বয়সটাই বা কত? শুধু মেধা দিয়ে তো আর জিইউ তৈরি করা যায় না। বছরের পর বছর অভিজ্ঞতা লাগে। হে ফেং ইয়াং জানত না যে ফিক্সড ইমর্টাল ট্রাভেলগু আসলে ফ্যাং ইউয়েন নিজেই তৈরি করেছিল। জানলে সে হয়তো এভাবে হাসতে পারত না। সে আবার চিঠিতে মনোযোগ দিল। ও রিলিক জিইউও চেয়েছে? একটা ইয়েলো গোল্ড রিলিক গু আর ৩টা পার্পল ক্রিস্টাল রিলিক গু। হে ফেং ইয়াং সাথে সাথে ফ্যাং ইউয়েনের ফন্দি ধরে ফেলল। ফ্যাং ইউয়েন এখন র্যাঙ্ক ৪ আপার স্টেজে আছে, যা সেন্ট্রাল কন্টিনেন্টের সবারই জানা। একটা ইয়েলো গোল্ড রিলিক গু ব্যবহার করলেই সে র্যাঙ্ক ৪ পিক স্টেজে পৌঁছে যাবে। এরপর র্যাঙ্ক ৫ ইনিশিয়াল স্টেজে উঠে পরপর ৩টি পার্পল ক্রিস্টাল রিলিক গু কাজে লাগিয়ে সরাসরি র্যাঙ্ক ৫ পিক স্টেজে লাফ দেবে। সেন্ট্রাল কন্টিনেন্টের অন্যতম সেরা দল হিসেবে ইমর্টাল ক্রেনসেক্ট লিডারের ভাণ্ডারে এসব রিলিক জিইউ প্রচুর ছিল। কিন্তু ফ্যাং ইউয়েনকে এত দ্রুত র্যাঙ্ক ৫-এ উঠতে দেওয়া তাদের জন্য মোটেই নিরাপদ ছিল না। আমি ওকে প্রথমে মাত্র একটা পার্পল ক্রিস্টাল রিলিক গু দেব, যাতে ওর লোভ বেড়ে যায়। এগুলো ওর খুব দরকার, তাই এগুলো দিয়েই ওকে ফাঁদে ফেলে আরও গার্ডস গু আদায় করতে হবে। হে ফেং ইয়াং মনে মনে ফন্দি আঁটল। এরপর সে কাঁচামালের তালিকায় চোখ রাখল। বেশিরভাগ জিনিসই সাধারণ ছিল, তবে কয়েকটা জিনিস বেশ বিরল। ছোকরার আসল উদ্দেশ্য জিইউ রিফাইনিং করাই মনে হচ্ছে। কিন্তু স্টার হেরন বাইল, টোড স্টোনস আর অ্যাসেনশন ওয়াইনের মতো দুর্লভ জিনিস ওর কেন দরকার? এসব দুর্লভ জিনিস জোগাড় করতে হে ফেং ইয়াংয়ের মতো লোকেরও বেশ বেগ পেতে হতো। ও কি কোনো জটিল জিইউ বানাচ্ছে, নাকি শুধু বিভ্রান্ত করার চেষ্টা করছে? যাই হোক, সব জিনিস আমি একবারে দেব না। ওকে একটু ছটফট করতে দিতে হবে। তবে এই চালানে এক পাত্র অ্যাসেনশন ওয়াইন পাঠিয়ে দেব। এই মদটা ছিল ইমর্টাল ক্রেনসেক্ট লিডারের সুপ্রিম থার্ড এল্ডারের নিজের হাতে তৈরি সেরা মদ, যা এক ভোজসভায় হে ফেং ইয়াং উপহার পেয়েছিল। মদের প্রতি আগ্রহ না থাকায় ওটা তার কাছে একদমই মূল্যহীন ছিল। চিঠির একদম শেষে থাকা সোয়াম্প ক্র্যাব এর দেহাংশের বিবরণ দেখে হে ফেং ইয়াং জিভে জল এনে ফেলল। এটা ছিল আস্ত একটা ডেসোলেট বিস্টের শরীর, যা প্রায় জিইউ ইমর্টালদের সমকক্ষ শক্তিশালী। এত নিখুঁত মৃতদেহ। মনে হচ্ছে দ্যাং হুন মাউন্টেন ব্যবহার করেই ও সোয়াম্প ক্র্যাবের আত্মা ধ্বংস করেছে। ছোকরার ভাগ্য সত্যি দারুণ। হে ফেং ইয়াং পুরো দানবটাকে কিনে নেওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু একটা খটকা থেকেই গেল। ফ্যাং ইউয়েন কোনো রকমের ট্রাইব চাইল না কেন?
ও কি তাদের গুরুত্ব জানে না, নাকি আগের দলটাই এখনও বেঁচে আছে? সেন্ট্রাল কন্টিনেন্ট, সাদার্ন বর্ডার, নর্দার্ন প্লেন্স, ওয়েস্টার্ন ডেজার্ট আর ইস্টার্ন সি, এই 5টা অঞ্চল ছিল সুবিশাল এবং সম্পূর্ণ আলাদা। সাদার্ন বর্ডারের সব খবর রাখা হেফেং ইয়াংয়ের পক্ষে সম্ভব ছিল না, তবে ফ্যাং ইউয়েনের পরিচয় নিশ্চিত করতে তারা ইতোমধ্যেই লোক পাঠিয়ে দিয়েছিল। কয়েকদিন পর হু ইমমর্টাল ব্লেসড ল্যান্ড এর সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে ফ্যাং ইউয়েন পেছনে তাকাল। সাথে ছিল লিটল হু ইমমর্টাল। আমরা এসে গেছি, এই জায়গাটাতেই স্প্রিং তৈরি করো, ফ্যাং ইউয়েন নির্দেশ দিল। লিটল হু ইমমর্টাল মাথা নাড়ল এবং ছোট্ট হাতটা বাড়িয়ে দিল। তার হাত থেকে একটা স্প্রিং এগ গু উড়ে গিয়ে সোজা মাটির গভীরে ঢুকে গেল। মুহূর্তের মধ্যে মাটি কেঁপে উঠল। ভূগর্ভ থেকে প্রবল পানির গর্জন ভেসে আসতেই মাটি ফুঁড়ে 20 থেকে 30 মিটার উঁচুতে সাদা পানির ফোয়ারা ছিটকে উঠল। দুধের মতো সাদা সেই পানি থেকে নরম ধোঁয়া উঠছিল। কয়েক পলকের মধ্যে চারপাশের বাতাস ভারী প্রাইমিভাল এসেন্সে ভরে গেল। প্রাইমিভাল এসেন্স হল সমস্ত প্রাণের মূল উৎস। এর ছোঁয়ায় জমি উর্বর হবে, ঘাস লতাগাছ বাড়বে, আর রকমের ট্রাইবের দলও দ্রুত বড় হতে পারবে। সন্তুষ্ট হয়ে ফ্যাং ইউয়েন বলল, ইমমর্টাল ক্রেন সেক্ট লিডারের সাথে চুক্তিটা পুরোপুরি সফল হয়েছিল। সোয়াম্প ক্র্যাবের বিনিময়ে ফ্যাং ইউয়েন অনেক দরকারি জিনিসের সাথে 3টা স্প্রিং এগ গু আদায় করে নিয়েছিল। এই জিইউ চালু করতে প্রচুর শক্তি লাগত, যা র্যাঙ্ক 4 স্তরের ফ্যাং ইউয়েনের একার পক্ষে অসম্ভব ছিল। কিন্তু লিটল হু ইমমর্টালের শক্তিতে কাজটা নিমেষেই হয়ে গেল। ফ্যাং ইউয়েন এই 3টি স্প্রিং ঠিক রকমের ট্রাইবের বসতির কাছেই পুঁতে দিয়েছিল। ষষ্ঠ দুর্যোগের পর শিয়ালগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই সে এখন পুরো মনোযোগ এই পাথুরে মানবদের ওপর দিতে চাইছিল। আগে যেখানে মাত্র কয়েকশো পাথুরে মানুষ ছিল, সেখানে দাং হুন মাউন্টেন আর এই স্প্রিংগুলোর শক্তিতে তারা খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারত। মাস্টার, এটা দারুণ হয়েছে। এখন আমাদের সবুজ আঙুর ইমমর্টাল এসেন্স খরচ অনেক কমে যাবে। ফোয়ারের দিকে তাকিয়ে খুশিতে চোখ ছোট করে বলল, লিটল হু ইমমর্টাল, এই 3টা স্প্রিং থেকে অন্তত 30 কোটি প্রাইমিভাল স্টোনস তৈরি হবে, যা 50 থেকে 60 বছর চলবে। তবে পুরো ব্লেসড ল্যান্ডের জন্য এটা যথেষ্ট নয়। ফ্যাং ইউয়েন শান্ত গলায় হিসেব করল। কয়েকদিনের মধ্যেই পানির তোড় কমে গিয়ে একটি নিয়মিত পানির ধারা তৈরি হল। মাটির চারপাশে ছড়িয়ে পড়া এই জলধারা কয়েক মাসের মধ্যেই প্রথম ব্যাচের প্রাইমিভাল স্টোনস তৈরি করতে শুরু করবে। চলো ফিরে যাই, রকমেন ট্রাইবরা নিশ্চয়ই এখন আনন্দে মেতে উঠেছে। ফ্যাং ইউয়েন আদেশ দিল। পরের মুহূর্তেই তারা দুজন ডাং হুন মাউন্টেনে পৌঁছে গেল। পাহাড় জুড়ে তখন পাথুরে মানবদের উল্লাস। চারদিকে ছড়ানো ছিল হাজার হাজার গার্ডসগু। প্রতি 5 কদম দূরেই একটা করে গার্ডসগু পড়েছিল। কত গার্ডসগু এখানে! এখানে নিশ্চয়ই কোনো ভয়াবহ যুদ্ধ হয়েছিল। আমাদের সুদিন ফিরে এসেছে। ট্রাইব লিডার ইয়ানয়াং, আমরা এবার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দল গড়ে তুলব। পাথুরে মানুষগুলো পাগলের মতো গার্ডসগু ভেঙে নিজেদের আত্মাকে শক্তিশালী করে তুলছিল। নতুন জন্ম নেওয়া ছোট ছোট পাথুরে শিশুরাও সেগুলো ভেঙে নিজেদের শরীর বড় করে তুলছিল। প্রথমে যেখানে মাত্র কয়েকশো পাথুরে মানুষ ছিল, একদিনের মধ্যেই তাদের সংখ্যা 10 গুণ বেড়ে গেল। তাদের সংখ্যা যত বাড়ছিল, বংশবৃদ্ধির গতিও তত তীব্র হচ্ছিল। দ্বিতীয় দিনের সকালে তাদের সংখ্যা 10,000 ছাড়িয়ে গেল, আর তৃতীয় দিনের সন্ধ্যায় তাদের মোট জনসংখ্যা পৌঁছে গেল 3 লাখে। ডাং হুন মাউন্টেনের সমস্ত গার্ডসগু একদম শেষ হয়ে গিয়েছিল। চতুর্থ দিনে পাহাড়ের প্রচণ্ড চাপ শুরু হতেই তারা ধীরে সুস্থে নিজেদের ডেরায় ফিরে যেতে বাধ্য হল। আর সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল ফ্যাং ইউয়েনের তৈরি করে রাখা 3টি অমূল্য স্প্রিং। 5 জন মানুষের সমান উঁচু এক বিশাল কড়াইয়ের ভেতর সবুজ নীল তরল ফুটছিল। তরলটা ফুটন্ত মনে হলেও চারপাশ দিয়ে প্রচণ্ড ঠান্ডা বাষ্প বের হচ্ছিল। সেখানে যদি কোনো রকম্যান নিজের হাত রাখত, তবে মুহূর্তে সেটা বরফের মতো জমে যেত। ফ্যাং ইউয়েন সেই বড় কড়াইয়ের সামনে দাঁড়িয়ে একাগ্র মনে সবকিছু নিয়ন্ত্রণ করছিল। সে একই সাথে প্রাইমিভাল এল্ডার গু বের করে নিল। গু সক্রিয় হতেই ভেতর থেকে ঝরঝর করে প্রাইমিভাল স্টোনস বের হয়ে কড়াইয়ের তরলে পড়তে লাগল। প্রাইমিভাল এল্ডার গু ছিল র্যাঙ্ক 3 স্টোরেজ জিইউ, যাতে 10 লাখ পর্যন্ত প্রাইমিভাল স্টোনস রাখা যেত। স্বচ্ছ ক্রিস্টাল বলের মতো দেখতে সেই জিইউ এর ভেতরে মেঘের তৈরি এক বৃদ্ধের অবয়ব ফুটে উঠত। ভেতরে বেশি পাথর থাকলে বৃদ্ধ হাসত, আর পাথর কমে গেলে তার মুখ ভার হয়ে যেত। একসাথে বিপুল পরিমাণ প্রাইমিভাল স্টোনস ঢালতেই বৃদ্ধের মুখের হাসি উধাও হয়ে এক তিক্ত ভাব ভেসে উঠল। এই জিইউ রিফাইনিংয়ের কাজে ফ্যাং ইউয়েন প্রায় 5 লাখ প্রাইমিভাল স্টোনস খরচ করে ফেলল। আগের জীবনে সে হয়তো এটা ভাবতেও পারত না, কিন্তু এখন সোয়াম্প ক্র্যাব বিক্রি করার পর তার কাছে প্রায় 60 লাখ পাথর জমা ছিল। পাথরগুলো পড়ার সাথে সাথে কড়াইয়ের ভেতরে এক বিশাল ঘূর্ণি তৈরি হল এবং তরলের প্রবাহ দ্রুত হয়ে উঠল। পুরো কড়াইটা হালকা কাঁপতে শুরু করল। ফ্যাং ইউয়েন নিজের পুরো মনোযোগ সেখানে ঢেলে দিল। তার কপালে জমে উঠল ঘামের ফোঁটা।
সে আর দেরি না করে ডেকে উঠল, ল্যান্ড স্পিরিট। আসছি মাস্টার। লিটল হু ইমমর্টাল চটজলদি সাড়া দিল। সে একটার পর একটা রূপার পাত কড়াইয়ের ফুটন্ত তরলে ফেলতে শুরু করল। রূপার পাতগুলো ভেতরে পড়তেই ঘূর্ণির গতি ধীরে ধীরে কমে এল। শেষ পর্যন্ত কড়াইয়ের উপরিভাগ শান্ত হয়ে রূপালি রঙের বরফে ঢেকে গেল। ভেতরে থাকা সমস্ত তরল জমে গিয়ে একরাশ রূপালি কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়ল এবং কড়াই পেরিয়ে আশপাশের 5 কদম জমি রূপালি চাদরে ঢেকে দিল। ফ্যাং ইউয়েন একটা গভীর শ্বাস ছেড়ে বলল, টানা 3 দিন জিইউ রিফাইনিং করার পর অবশেষে শেষ হল। ওঠো। রূপালি বরফ ভেঙে একের পর এক জিইউ ওয়ার্মস ডানা মেলে ওপরে উঠে এল। ছোট কাপের মতো আর অনেকটা ট্রাম্পেট ফুলের আদলে গড়া এই জিইউগুলো ছিল র্যাঙ্ক 3। এক হাতের তালুতেই এমন 3টা ধরে যেত। তরল বা অন্য জিইউ রাখার জন্য এগুলো ছিল একদম আদর্শ। লিটল হু ইমমর্টাল উজ্জ্বল মুখে হাততালি দিয়ে গুনে ফেলল, 137, 146, 159। মাস্টার, তুমি আসলেই দারুণ, একবারে 159টা র্যাঙ্ক 3 জিইউ বানিয়ে ফেললে। এগুলো বিক্রি করলে তো অনেক দাম পাওয়া যাবে। এদের নাম কি? ফ্যাং ইউয়েন হেসে জবাব দিল, এগুলো সিলভার কাপগু। অন্য জিইউ রিফাইনিংয়ের কাজে লাগবে, এগুলো বিক্রির জন্য নয়। আগের জীবনে 380 বছর পর এক জিইউ ইমমর্টাল এই সিলভার কাপগু তৈরি করেছিল। একে র্যাঙ্ক 5 পর্যন্ত নিয়ে যাওয়াটাই ছিল ফ্যাং ইউয়েনের আসল লক্ষ্য। ফলে এগুলো এখন বাজারে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সে মনে মনে ভাবল, অনেকগুলো গার্ডসগু ব্যবহার করায় আমার শোল সাধারণ মানুষের চেয়ে 52 গুণ শক্তিশালী হয়েছে। তাই একটানা কাজ করেও কোনো ক্লান্তি লাগেনি। হে ফেং ইয়াং এটা দেখলে নিশ্চয়ই হতবাক হয়ে যেত, কারণ ফ্যাং ইউয়েনের জিইউ রিফাইনিং দক্ষতা তাকেও ছাড়িয়ে গিয়েছিল। তবুও মাথার ভেতর সামান্য ঝিমঝিম করছিল। বড় ধরনের জিইউ রিফাইনিং সবসময় সোলের ওপর ভীষণ চাপ ফেলে। আগে হলে ফ্যাং ইউয়েনকে হয়তো ঘুমিয়ে বিশ্রাম নিতে হতো, কিন্তু এখন তার হাতে ছিল অনেক ভালো উপায়। সে ল্যান্ড স্পিরিটকে উদ্দেশ্য করে বলল, এই কড়াই আর কাজে লাগবে না, সরিয়ে ফেলো। আমি একটু বাইরে হেঁটে আসি। ঠিক আছে মাস্টার। লিটল হু ইমমর্টাল তখনই কাজে লেগে গেল। 3-4 দিন পার হয়ে যাওয়ায় ডাং হোন মাউন্টেনে প্রচুর গার্ডসগু জমা হয়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েন নির্দ্বিধায় পা দিয়ে কয়েকটা গার্ডসগু গুঁড়ো করে ফেলল। ভেতরে থাকা শক্তি মুক্ত হয়ে তার ক্লান্ত শোলে প্রবেশ করল এবং নিমিষেই মাথা হালকা হয়ে এল। সে বিদ্যুতের গতিতে ভাবতে পারছিল। ফ্যাং ইউয়েন তৃপ্তির হাসি হেসে বলল, এই গার্ডসগু সত্যিই এক স্বর্গীয় জিনিস। আজ আমি নিজের শোলকে একদম সর্বোচ্চ সীমায় নিয়ে যাব। 68 গুণ হতেই তার শরীর একদম হালকা আর চটপটে হয়ে উঠল। 77 গুণ শক্তিতে প্রতিটি চিন্তা স্ফুলিঙ্গের মতো দ্রুত ছুটতে লাগল। 85 গুণ ছুঁতেই শোল শরীরের স্বাভাবিক সীমার কাছাকাছি পৌঁছে গেল। 92 গুণ শক্তিতে সে নিজের শোলকে স্পষ্ট অনুভব করতে পারল। ধূসর সাদা রঙের এক বিশাল দেহ, যা দেখতে ফ্যাং ইউয়েনের মতোই কিন্তু বাঘ আর ভাল্লুকের মতো অতিমানবীয় পেশিবহুল। ফ্যাং ইউয়েনের সরু কোমরের মাঝারি শরীরে সেই বিশাল শোল যেন কোনো মতে এঁটেছিল। 93 গুণ শক্তিতে পৌঁছাতেই এক অদ্ভুত আরামদায়ক অনুভূতি তাকে আচ্ছন্ন করল। যে কোনো পার্থিব সুখের চেয়েও এটা ছিল শতগুণ তীব্র ও মাদকতাময়। ফ্যাং ইউয়েনের মতো দৃঢ় মনের মানুষও আনন্দের আতিশয্যে কেঁপে উঠল। তার চোখ সতর্কতায় চকচক করে উঠল। সে আরও কয়েকটা গার্ডসগু পায়ে মারাল এবং অনুভূতিটা আরও তীব্র রূপ নিল। 97, 98, 99 গুণ ছাড়িয়ে শোল শক্তি চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। হাড়গুলো যেন গলে যাচ্ছিল আর পেশিগুলো কাঁপছিল অবর্ণনীয় এক আবেশে। 100 গুণ। ঝড়ের মতো আছড়ে পড়া সেই অনুভূতিতে ফ্যাং ইউয়েন প্রায় জ্ঞান হারাতে বসেছিল। সে নিজের জিভের ডগায় জোরে কামড় বসাল। তীব্র ব্যথায় সম্বিত ফিরে পেয়ে নিজেকে থামিয়ে নিল। সাধারণ মানুষের পক্ষে শোলের শক্তি 100 গুণ বাড়ানোই ছিল চরম সীমা, যাকে বলা হতো 100 ম্যান সোল। এর চেয়ে এক ফোঁটাও বাড়ালে পেট ফেটে যাওয়ার মতো শোল বিকট শব্দে বিস্ফোরিত হতো। তখন বাতাসের শোল ধূলিসাৎ হয়ে যেত এবং স্প্রিং অটম শিকাডা ব্যবহারের সুযোগ না পেয়ে শরীর পচে কঙ্কালে পরিণত হতো। ফ্যাং ইউয়েন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। সে মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। লুওপো ভ্যালি যদি থাকত, তবে সেখানকার বাতাস আর কুয়াশা দিয়ে শোলকে আরও নিখুঁতভাবে পরিশুদ্ধ করা যেত। শুধু সংখ্যা বাড়ানোই সব নয়, পরিশুদ্ধির মাধ্যমেই প্রকৃত গুণগত পরিবর্তন আসে। এই শোল পথের স্রষ্টা ছিলেন স্বয়ং স্পেকট্রাল সোল ডেমন ভেনারেবল। র্যাঙ্ক 9 জিইউ মাস্টার হিসেবে তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর আর অপরাজেয় এক কিংবদন্তি। নিজের সময় তিনি পুরো বিশ্বকে কসাইখানায় পরিণত করেছিলেন। স্পেকট্রাল সোল ডেমন ভেনারেবল বলেছিলেন, সোল বাড়ানোর জন্য ডাং হুন মাউন্টেন এবং সোল পরিশোধনের জন্য লুওপো ভ্যালি হল সেরা জায়গা। ফ্যাং ইউয়েনের কাছে প্রথমটা থাকলেও দ্বিতীয়টির কোনো হদিশ জানা ছিল না। তবে সে জানত, ডিভাইন সোল গু কিংবা ড্রাগন সোল গু এর মতো বিকল্প দিয়েও শোলকে 1000 বা 10,000 গুণে রূপান্তর করা সম্ভব। আপাতত 100 গুণ শোলই তার কাজের জন্য যথেষ্ট ছিল। 1 মাস দ্রুত কেটে গেল এবং লিকার ওয়ার্মের সাহায্যে ফ্যাং ইউয়েন র্যাঙ্ক 4 পিক স্টেজে পৌঁছে গেল।
একই সময় সে 155টা গোল্ড কাপ গু তৈরি করল। 7 দিন ও 6 রাতের পরিশ্রমে সিলভার আর গোল্ড কাপ মিশিয়ে সে 3টি র্যাঙ্ক 4 গোল্ড অ্যান্ড সিলভার কাপ গু তৈরি করে নিল। এবার সে রকম্যানদের দিকে নজর দিল। গাটস গুয়ের প্রভাবে রকম্যান ট্রাইব দ্রুত বংশবৃদ্ধি করে প্রায় 3 লাখে পৌঁছে গিয়েছিল। বিশাল সংখ্যার কারণে তাদের মধ্যে অন্তর্বর্তী দ্বন্দ্ব দেখা দিল এবং তারা 3টি আলাদা দলে ভাগ হয়ে 3টি স্পিরিট স্প্রিং দখল করে বসবাস শুরু করল। ফ্যাং ইউএন র্যাঙ্ক 3 স্লেভারি গু তৈরি করে লিটল হু ইমমর্টালের হাতে তুলে দিল। লিটল হু ইমমর্টাল ক্ষণিকের মধ্যে স্লেভারি গু দূরে পাঠিয়ে দিয়ে প্রধান রকম্যানদের ওপর ব্যবহার করল। ফ্যাং ইউএনের বিশাল শোল শক্তির সামনে তারা কোনো বাধাই দিতে পারল না। পলকের মধ্যে ইয়ান ইয়ং সহ 3 জন দলনেতা এবং ডজনখানেক প্রবীণ সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে চলে এল। এক নিমেষে 3 লাখ রকম্যানের ভাগ্য ফ্যাং ইউএনের হাতের মুঠোয় বন্দী হয়ে গেল। হাত নাড়িয়ে লাখো জীবনের গতিপথ বদলে দেওয়ার এই ক্ষমতা যেন এক জিইউ ইমমর্টালের রূপকেই প্রকাশ করছিল। গাটস্টোন বিক্রি না করে ও কিনা রক্সম্যান বিক্রি করতে চায়। হাতের চিঠির দিকে তাকিয়ে হে ফ্যাং ইয়াংয়ের মুখটা গম্ভীর হয়ে গেল। হু ইমমর্টাল ব্লেসেড ল্যান্ড এর দাংহুন মাউন্টেন থেকে পাওয়া গাটসগু ইমমর্টাল ক্রেন সেক্টের জন্য সবচেয়ে জরুরি একটা জিনিস ছিল। শিষ্যদের আত্মার ভিত্তি শক্ত করার জন্য এই গাটসগু পেলে তাদের শিষ্যদের শক্তি এক ধাক্কায় 30% বেড়ে যেত। তার ওপর গাটস্টোন কখনও দাংহান মাউন্টেন ছেড়ে বাইরে নেওয়া যেত না, ওখানেই সরাসরি ব্যবহার করতে হতো। সেই সুযোগে ইমমর্টাল ক্রেন সেক্টের শিষ্যেরা অনায়াসে হু ইমমর্টাল ব্লেসেড ল্যান্ডে ঢুকতে পারত। সময় গড়ানোর সাথে সাথে ফ্যাং ইউএনের সতর্কতায় ঢিল পড়ত আর সেক্টের লোকজন ভেতরে নানা ফাঁদ পেতে রাখার সুযোগ পেত। কিন্তু ফ্যাং ইউএন একদম সাফ জানিয়ে দিল সে কোনো গাটস্টোন বিক্রি করবে না। এতে হে ফ্যাং ইয়াং মহা ফ্যাসাদে পড়ল। মনে মনে ক্ষোভে ফুঁসে উঠে ভাবল, আমার মতো একজন মহান জিইউ ইমমর্টালকে এখন একটা সাধারণ নশ্বর ছোকরার কাছে এমন হেনস্থা হতে হবে। সে দাঁতে দাঁত পিষে রাগ সামলানোর চেষ্টা করল। রাগে তার সুন্দর তরুণ মুখটা বিকৃত হয়ে গেল। লড়াই করার মতো যথেষ্ট শক্তি তার ছিল, কিন্তু সেটা দেখানোর কোনো উপায় ছিল না। ফ্যাং ইউএন কচ্ছপের মতো ব্লেসড ল্যান্ডের ভেতর লুকিয়ে বসেছিল। তার ওপর তার কাছে ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গু ছিল, যার সাহায্যে সে যে কোনো মুহূর্তে পালিয়ে যেতে পারত। হে ফেং ইয়াং বা পুরো ইমমর্টাল ক্রেন সেক্ট তার এই তুরুপের তাসকে ভয় পেত, তাই সরাসরি আক্রমণ করার সাহস কারও ছিল না। মনে হচ্ছে হু ইমমর্টাল যে রক্সম্যানদের ব্লেসড ল্যান্ডে এনেছিল তারা এখনও বেঁচে আছে। কিন্তু ফ্যাং ইউএন এখন এত এত রক্সম্যান বিক্রি করছে, এদের তৈরি করতে সে ঠিক কতগুলো গাটস গু খরচ করেছে। কথাটা ভাবতেই হে ফেং ইয়াংয়ের বুকটা খাঁ খাঁ করে উঠল। শেষ লেনদেনের পর থেকে বাইরে বেশ কয়েক মাস কেটে গিয়েছিল। হু ইমমর্টাল ব্লেসড ল্যান্ডের সময় বাইরের চেয়ে 5 গুণ দ্রুত চলত, তাই হিসেব অনুযায়ী ফ্যাং ইউএন প্রায় 1 বছর সময় পেয়েছিল। ফ্যাং ইউএন এতগুলো তাগড়া আর শক্তিশালী রক্সম্যান বড় করে তুলল। এই অপচয় করা গাটস গুগুলো যদি ইমমর্টাল ক্রেন সেক্টকে দিত আর সেগুলো দিয়ে শিষ্যদের তৈরি করা যেত, তাহলে কতই না ভালো হতো। কিন্তু বজ্জাত ফ্যাং ইউএন সেক্টকে গাটস গু না দিয়ে রক্সম্যান মানুষ করতে বেশি পছন্দ করল। এর উদ্দেশ্য পুরোপুরি শয়তানি ছাড়া আর কিছুই নয়। হে ফেং ইয়ংকে যেটা সবচেয়ে বেশি পড়াচ্ছিল তা শুধু এই বিরক্তিটুকু নয়, সবচেয়ে বড় কথা সে নিজের ওপরই রাগ সামলাতে পারছিল না। ফ্যাং ইউএন যে রক্সম্যানদের বিক্রির প্রস্তাব দিয়েছিল, একজন জিইউ ইমমর্টাল হয়েও সেই লোভ সে সামলাতে পারছিল না। কোনো ব্লেসড ল্যান্ডে যদি পর্যাপ্ত রক্সম্যান থাকে তাহলে একজন জিইউ ইমমর্টাল মাটির নিচের অংশ খনন করে বিপুল সম্পদ তুলতে পারে। নানা জাতের ধাতু, রত্ন, আকরিক পাথরের পাশাপাশি নানা জিইউ আর মাটির নিচের প্রাণীদের অফুরন্ত যোগান পাওয়া সম্ভব হতো। তাছাড়া প্রচুর রক্সম্যান থাকলে মাটির নিচে আস্ত একটা শহর তৈরি করা যেত, যা আসলে ব্লেসড ল্যান্ডের আয়তন বাড়ানোর মতোই কার্যকর ছিল। পর্যাপ্ত কাজের লোক না থাকলে জিইউ ইমমর্টালরা শুধু মাটির ওপরের সীমিত সম্পদই সংগ্রহ করতে পারত। কিন্তু রক্সম্যান থাকলে মাটির নিচের সম্পদ কাজে লাগিয়ে লাভ হতো আগের চেয়ে বহুগুণ বেশি। তাই বাজারে রক্সম্যানদের চাহিদা ছিল আকাশছোঁয়া, কিন্তু যোগান ছিল একেবারেই কম। একটা সাধারণ রক্সম্যানের বেশিরভাগ জীবনই কেটে যেত ঘুমিয়ে। তারা প্রায় 1000 বছর বাঁচত আর গোটা জীবনে মাত্র 4টি বাচ্চার জন্ম দিত। এদের ওপর সোলপাথ জিইউ ব্যবহার করে আত্মার জোর বাড়ানো যে অসম্ভব ছিল তা নয়। অনেক জিইউ ইমমর্টাল চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি। তার একটাই কারণ ছিল মাত্রাতিরিক্ত খরচ। একটি সোলপাথ জিইউ এর দাম একটা সাধারণ রক্সম্যানের চেয়ে অনেক বেশি পড়ত। তাই কোনো বিশেষ দরকার না থাকলে রক্সম্যানের পেছনে এমন খরচ করে কোনো জিইউ ইমমর্টাল কখনোই লাভের মুখ দেখত না। গোটা দুনিয়া শুধু দাং হান মাউন্টেনের মালিক ফ্যাং ইউএনের পক্ষেই সম্ভব ছিল এত বিশাল সংখ্যায় রক্সম্যান বড় করে তোলা। তাছাড়া এই লেনদেনে সে যে দাম হেঁকেছিল তা ছিল অসম্ভব লোভনীয়।
ইমর্টাল ক্রেন সেক্ট এর নিজের কাজে না লাগলেও তারা এগুলো চড়া দামে অন্য কোথাও বেচে বিপুল মুনাফা কামাতে পারত। কিন্তু চুক্তিটা অতিরিক্ত ভালো বলেই হে ফেং ইয়াংয়ের ভেতরে খটকা লাগছিল। সে বুঝতে পারল এটা ফ্যাং ইউয়েনের পাতা টোপ। তুমি লোভে পড়বে না এই ভয় নেই, ভয় হল লোভ সামলাতে না পেরে টোপটা গিলে ফেলার। ফ্যাং ইউয়েন যেমনটা আন্দাজ করেছিল, হে ফেং ইয়াং ভেতরে ভেতরে চুক্তিটার দিকে ঝুঁকেই পড়েছিল। শুধু সে একা নয়, গোটা ইমর্টাল ক্রেন সেক্ট এবং অন্যান্য জিইউ ইমর্টালরাও এই সুযোগ হাতছাড়া করতে চাইবে না। রক্সম্যান বিক্রির এই ব্যবসা অন্তত ১০০ বছর ধরে জমজমাট চালানো সম্ভব ছিল। এই শয়তান ছোকরা ফ্যাং ইউয়েন আসলেই ভীষণ ধূর্ত। তবে এই দল রক্সম্যান পেলে আমি সুপ্রিম গ্র্যান্ড এল্ডার, সেকেন্ড এল্ডার আর থার্ড এল্ডারকে কিছু সাফল্য দেখাতে পারব। লেইতানের মুখটাও বন্ধ হবে। অন্তত এই ঝামেলা থেকে একটু হাঁফ ছেড়ে বাঁচা যাবে। হে ফ্যাং ইয়াং লম্বা একটা শ্বাস ফেলে মন শান্ত করার চেষ্টা করল। সে চোখ শুরু করে ঠোঁটের কোণে এক চিলতে ঠান্ডা হাসি ঝুলিয়ে ভাবল, বেশি চালাকি ভালো না ফ্যাং ইউয়েন। যেমন কুকুর তেমন মুগুর, তুমি যদি গার্ডস গু না দাও তবে আমিও রিলিক গু দেব না। ইয়েলো গোল্ড রিলিক গু আর পার্পল ক্রিস্টাল রিলিক গু চাইছিলে না? এবার দেখাচ্ছি মজা। চেয়ারে হেলান দিয়ে বসে ইমর্টাল ক্রেন সেক্টের পাঠানো চিঠির জবাব দেখছিল ফ্যাং ইউয়েন। টিয়ানটি মাউন্টেনের পাহারা দিয়ে রাখা ব্লু চার্ম লাইটনিং শ্যাডো তখনও ওখানেই চক্কর কাটছিল, তাই লিটল হু ইমর্টাল ব্লেসেড ল্যান্ড এর দরজা খোলার সাহস পায়নি। এই কারণে ইমর্টাল ক্রেন সেক্ট এবার ফ্লাইং সোর্ড লেটার গু ব্যবহার করে বার্তা পাঠিয়েছিল। ফ্যাং ইউয়েন এক নজর দেখেই সবটা বুঝে ফেলল। হে ফেং ইয়াং তার চিঠিতে চুক্তিতে রাজি হওয়ার পাশাপাশি মূল উদ্দেশ্যের কথাও লিখেছিল, তাকে গার্ডস গু দিতে হবে। গার্ডস গুয়ের বদলে সে রিলিক গু দিতে রাজি ছিল, এমনকি সপ্তম আর্থলি কালামতি সামলাতে সাহায্য করার প্রস্তাবও দিয়েছিল। ফ্যাং ইউয়েন মৃদু হাসল। হে ফেং ইয়াংকে নিজের হু ইমর্টাল ব্লেসড ল্যান্ডে ঢুকতে দেওয়া মানে বিপদকে নিজ হাতে ডেকে আনা। কলামতি এর চেয়েও বড় বিপদ হবে ওটা। আর রিলিক গুয়ের হুমকি দিয়ে ফ্যাং ইউয়েনকে কাবু করার চিন্তা ছিল নিতান্তই বোকামি। গার্ডস গু আমি কিছুতেই বেচব না, তবে রক্সম্যান বিক্রি করা যায়। এতে ইমর্টাল ক্রেন সেক্টকে টেনে আনার কোনো ঝুঁকি থাকবে না। শুধু ইমর্টাল ক্রেন সেক্টের ওপর নির্ভর করলে চলবে না, ব্যবসাটা আরও ছড়াতে হবে। ফ্যাং ইউয়েন বিষয়টি নিয়ে ভাবতে লাগল। নিজের ৫০০ বছরের অভিজ্ঞতার সুবাদে সে ভালো করেই জানত তার দেওয়া দামটি বাজারের চেয়ে অনেক কম ছিল। এই কারবারে ইমর্টাল ক্রেন সেক্ট নির্ঘাত মোটা লাভ দেখবে। তবে এটিও ছিল ফ্যাং ইউয়েনের সুপরিকল্পিত চাল, কারণ এই মুহূর্তে ইমর্টাল ক্রেন সেক্ট এর শিষ্য হিসেবে নিজের পরিচয় টিকিয়ে রাখা আর এই কৃত্রিম সম্পর্কটা টিকিয়ে রাখা তার জন্য বড্ড দরকার ছিল। লাভের ভাগ পেলে হে ফেং ইয়াংয়ের ওপর থেকে চাপ কিছুটা কমবে। ও আমার ব্লেসড ল্যান্ড দখল করতে চায়, কিন্তু আমারও বড় হওয়ার জন্য সময় প্রয়োজন। একবার জিইউ ইমর্টাল হতে পারলে তখন কি আর এই ইমর্টাল ক্রেন সেক্টকে পরোয়া করব? ফ্যাং ইউয়েন ঠান্ডা গলায় হেসে উঠল। চিঠির শেষ অংশে হে ফেং ইয়াং লেনদেনের একটি সময় ঠিক করে দিয়েছিল, আর হোল আর্থ গু পাঠানোর জন্য ফ্যাং ইউয়েনকে ব্লেসড ল্যান্ডের দরজা খুলতে বলেছিল। এটি ছিল এক বিশাল লেনদেন। ফ্যাং ইউয়েন একবারে ৬০,০০০ রক্সম্যান বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু দরজা দিয়ে এত রক্সম্যান বের করে পাঠানো সম্ভব ছিল না। বাইরে তখনও টিয়ানটি মাউন্টেনের চারধারে ব্লু চার্ম লাইটনিং শ্যাডো ঘুরঘুর করছিল। দরজা খুললেই ওটা যদি কোনোমতে ভেতরে ঢুকে পড়ে তবে ফ্যাং ইউয়েন বিরাট বিপদে পড়ে যাবে। তাই এই অবস্থায় হোল আর্থ গু ব্যবহার করা ছাড়া কোনো উপায় ছিল না। এটি ছিল র্যাঙ্ক ৫-এর একটি জিইউ, যা মূলত মেইন গু আর সাব গু এই দুই ভাগে ভাগ করা থাকত। এর প্রধান কাজ ছিল দুটি জায়গার মধ্যে মাটির নিচে একটি সুড়ঙ্গ তৈরি করা। একজন জিইউ মাস্টার সাব গু দিয়ে ঢুকলে মেইন গু দিয়ে বের হতে পারত, উল্টোটাও একইভাবে কাজ করত। সাধারণত দুটি ব্লেসড ল্যান্ড এর সংযোগ ঘটাতে আর জিনিসপত্র আনা নেওয়া করতে হোল আর্থ গু ব্যবহৃত হতো। যুদ্ধ বা লড়াইয়ের সময় তাৎক্ষণিক সাহায্য পাঠানোর কাজেও এটি কাজে লাগত। লেনদেন সম্পন্ন করতে আর এই রকসম্যানদের সরাতে হোল আর্থ গু তো লাগবেই। কিন্তু তোমার পাঠানো হোল আর্থ গুতে কোনো শয়তানি ফাঁদ থাকবে না তার কোনো নিশ্চয়তা নেই। এর চেয়ে এটা নিজেই তৈরি করে নেওয়া ভালো। ফ্যাং ইউয়েন মনে মনে হিসেব করে নিয়ে স্প্রিং অটম সিকাডায়ের আভার সামান্য ঝলক ছাড়ল। মুহূর্তের মধ্যে ফ্লাইং সোর্ড লেটার গুটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত হয়ে ফ্যাং ইয়াংয়ের জন্য উত্তর লিখে দিল। আধা দিন বাদে চিঠি হাতে পেয়ে ফ্যাং ইয়াং দেখতে পেল ভেতরে গুচ্ছের জিইউ আর নানা রকম উপকরণের এক লম্বা তালিকা সাজিয়ে দেওয়া হয়েছে। কি, তুমি আমার দেওয়া হোল আর্থ গু নেবে না, উল্টো এর রেসিপি নাকি নিজে উন্নত করে নতুন গু বানাবে? হে ফেং ইয়াং রাগে জ্বলে উঠল। বাজে কথা। ৫০০ বছর ধরে এই হোল আর্থ গু ব্যবহৃত হয়ে আসছে, গোটা দুনিয়ার সব জিইউ ইমর্টালের রেসিপি জানে, আর ও নাকি এটাকে উন্নত করবে। ফ্যাং ইউয়েন নামের এই ছোকরার চাল অনেক গভীর। সে এই সুযোগে আমাকে ঠকিয়ে জিনিস হাতিয়ে নিতে চাইছে, যাতে আমি আর কোনো লেনদেনে না করতে না পারি। চিঠিতে চোখ না বুলিয়েও বলে দেওয়া যায়, এতে নিশ্চিত রিলিক গু, স্প্রিং এগ গু,
কিংবা স্ট্রেংথ পাথের দুর্লভ কোনো জিইউচে বসে আছে ওরে, তাই তো এগুলো তো একটাও নেই। হে ফেং ইয়াং ভালো করে তাকিয়ে দেখল সেখানে রিলিক গু, স্প্রিং এগ গু বা কোনো স্ট্রেংথ পাথ জিইউ এর নামগন্ধও নেই। তালিকায় কেবল কিছু সচরাচর না দেখা জিইউ আর কিছু কম র্যাঙ্কের জিইউ এর নাম লেখা ছিল। সবচেয়ে চড়া ছিল র্যাঙ্ক 5-এর একটি আর্থ পাথ জিইউ বিল্ড আ মাউন্টেন গু, যা সাধারণত জিইউ রিফাইনিংয়ের সাফল্যের হার বাড়ানোর জন্য কাজে লাগে। তাছাড়া র্যাঙ্ক 4-এর বেশ কিছু পরিচিত মুভিং ফর্ম গু আর বেশ কাজের অ্যানাদার পার্সপেক্টিভ গু চাওয়া হয়েছিল। হে ফেং ইয়াং দোটানায় পড়ে গেল। এই তালিকা দেখলে মনে হচ্ছে ও সত্যি সত্যি জিইউ তৈরি করতে যাচ্ছে। ভাগ্য যদি ঠিকঠাক থাকে তবে এই উপাদান দিয়ে অন্তত 3টি হোল আর্থ গু অনায়াসে বানানো সম্ভব। ও কি সত্যি হোল আর্থ গু এর রেসিপি উন্নত করতে পেরেছে? না, ফ্যাং ইউয়েন সামান্য একজন নশ্বর। ও এটা কিভাবে করবে? নাকি ওর পেছনে অন্য কোনো জিইউ ইমর্টাল আছে? যদি রেসিপি আসলেই উন্নত করা হয়ে থাকে তবে নতুন তৈরি জিইউ নিশ্চিত সাধারণ হোল আর্থ গু এর চেয়ে বহুগুণ শক্তিশালী হবে। কথাটি ভেবেই ফ্যাং ইয়াংয়ের মন চঞ্চল হয়ে উঠল। সরাসরি রেসিপি না পেলেও ফ্যাং ইউয়েন তৈরির পর যখন তাকে সাবগুটা বুঝিয়ে দেবে, তখন একজন জিইউ ইমর্টাল হিসেবে সেই সাবগু পরীক্ষা করেই আসল রেসিপির অনেক খুঁটিনাটি বের করে নেওয়া সম্ভব হবে। 2 দিন পর ফ্যাং ইউয়েন নতুন চিঠি পেল। চিঠি খুলে ফ্যাং ইউয়েন দেখল ঠিক যেমনটা সে ভেবেছিল। ফ্যাং ইয়াং নানা ছলচাতুরি করে চিঠির ভেতরে প্রচুর জিনিসপত্র আর জিইউ এর পরিমাণ কমিয়ে দিয়েছে। ওর আসল উদ্দেশ্য পরিষ্কার ছিল, সে ফ্যাং ইউয়েনের আসল রেসিপিটা যাচাই করতে চাইছিল। ফ্যাং ইউয়েন হেসে মাথা নাড়াল। ফেং ইয়াং একটু বেশিই চালাক ছিল, আর এই অতিরিক্ত চালাকিই ছিল তার সবচেয়ে বড় শক্তি এবং একই সাথে বড় দুর্বলতা। কয়েকবারের যোগাযোগের মাঝেই ফ্যাং ইউয়েন তাকে পুরোপুরি মেপে নিয়েছিল। ফ্যাং ইউয়েন নির্লিপ্তভাবে লিখে পাঠাল, কোনো উপকরণ কমানো চলবে না, নয়তো জিইউ রিফাইনিং ভেস্তে যাবে। কিন্তু ফেং ইয়াং থামল না। সে দরদাম চালিয়ে যেতে লাগল আর নানা যুক্তি দিতে গিয়ে নিজেই নিজের ফাঁদে জড়িয়ে পড়ল। কয়েক দফা দরকষাকষির পর ফ্যাং ইউয়েন কিছুটা অসহায় হয়ে মেনে নেওয়ার ভান করে নতুন আরেকটি তালিকা পাঠাল। ছোকরা, আমার সাথে টক্কর দেওয়ার বয়স এখনও তোমার হয়নি। চিঠিটা দেখে ফেং ইয়াং অল্প কিছু উপকরণ বুঝিয়ে দিল আর বাকিগুলো পাঠানোর ব্যাপারে নানা অজুহাতে কালক্ষেপণ করতে লাগল। এই গড়িমসিতে তারা প্রায় 8 থেকে 9 দিন নষ্ট করে ফেলল। অবশেষে ফ্যাং ইউয়েন যখন প্রচণ্ড রাগ আর হতাশা দেখাল, তখন ফেং ইয়াং বুঝল এবার সময় হয়েছে। সে ষষ্ঠ তালিকার অল্প উপাদান দিয়ে নিজে নিজেই গবেষণা শুরু করে দিল। কিন্তু জিইউ রিফাইনিংয়ের বিদ্যায় সে খুব একটা পারদর্শী ছিল না, ফলে বিস্তর মাথা ঘামিয়ে আর কয়েকবার চেষ্টা করেও কোনো কুলকিনারা করতে পারল না। সেন্ট্রাল কন্টিনেন্টের হিসেবে প্রায় আধা মাস কেটে যাওয়ার পর সে ফ্যাং ইউয়েনের কাছ থেকে হোল আর্থ গু হাতে পেল। অমূল্য রত্নের মতো সেটা হাতে নিয়ে সে আবারও গভীর গবেষণায় ডুব দিল। অবশেষে 3 দিন একটানা খাটার পর সে সফলভাবে এর মূল রেসিপি উদ্ধার করতে পারল। রেসিপির দিকে তাকিয়ে ফেং ইয়াং চিৎকার করে উঠল, ফ্যাং ইউয়েন, তুই একটা আস্ত বজ্জাত। এটা তো হোল আর্থ গু এর একদম সাধারণ চিরাচরিত রেসিপি। পরের মুহূর্তেই সে ফ্যাং ইউয়েনকে নির্লজ্জ, ধড়িবাজ, শয়তান আর জঘন্য বলে গালমন্দ করতে লাগল। রাগের চোটে তার মুখে ফ্যাং ইউয়েনের পূর্বপুরুষদের নামও বাদ গেল না। হু ইমর্টাল ব্লেসড ল্যান্ড এর পশ্চিম দিকটা ছিল এক বিশাল ঘাসবন। চারদিকে শুধু সবুজের মেলা। একটা ছোট্ট শেয়াল মনের সুখে উড়ন্ত প্রজাপতির সাথে খেলছিল। হু ইমর্টাল ব্লেসড ল্যান্ড এই শেয়ালের দলই ছিল সবচেয়ে শক্তিশালী শিকারী, তাই তাদের জীবন ছিল নিশ্চিন্ত। ষষ্ঠ আর্থলি কালামতিতে অনেক ক্ষতি হলেও তারা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশাল ঘাসবনে শেয়ালের সংখ্যা ধীরে ধীরে আবার বাড়ছিল। হঠাৎ শূন্যে এক অদ্ভুত ঢেউ উঠল আর সাথে সাথে 2টো রূপ ফুটে উঠল, যা দেখে ছোট্ট শেয়ালটা ভয় পেয়ে পালিয়ে গেল। একজন ছিল কালো আলখাল্লা পরা এক বলিষ্ঠ পুরুষ, যার কালো চুল আর চোখ দুটো ছিল অতল খাদের মতো শান্ত ও গভীর। অন্যজন এক মিষ্টি ছোট্ট মেয়ে, পরনে রঙিন পোশাক, চোখের দৃষ্টি তারার মতো উজ্জ্বল আর পেছনে তুলতুলে তুষার শুভ্র শেয়াল লেজ মৃদু বাতাসে দুলছিল। তারা আর কেউ নয়, ফ্যাং ইউয়েন আর লিটল হু ইমর্টাল ল্যান্ড স্পিরিট। চারপাশটা ভালো করে দেখে নিয়ে ফ্যাং ইউয়েন বলল, জায়গাটা ঠিক আছে, এখানেই হওয়া উচিত। সে তার অ্যাপারচার থেকে একটা হোল আর্থ গু বের করল। এই জিইউ দেখতে ছিল কাঠবাদামের মতো অমসৃণ আর আকারে একটা তরমুজের সমান। হোল আর্থ গু ছিল র্যাঙ্ক 5-এর একটি জিইউ, আর এটা চালু করতে অন্তত একজন র্যাঙ্ক 5 পিক স্টেজ জিইউ মাস্টারের পুরো প্রাইমেভাল এসেন্স দরকার হতো। ফ্যাং ইউয়েন নিজে তা পারত না, তাই সে জিইউটা ল্যান্ড স্পিরিটের হাতে তুলে দিল। লিটল হু ইমর্টাল শক্তি দিতেই হোল আর্থ গু থেকে তীব্র লাল আলোর রশ্মি ফুটে উঠল আর সেটা মাটির গভীরে ঢুকে গেল। চোখের পলকে রক্তিম আলো আকাশে ছড়িয়ে পড়ল।
এবং চারপাশের 50 কিলোমিটার মাটি কেঁপে উঠল। লাল আলো হঠাৎ মিলিয়ে যেতেই মাটিতে প্রায় 270 ফুটের এক বিরাট ফাটল দেখা দিল। ফাটলের ধারের মাটি এমনভাবে ফুলে উঠল যেন ওপর থেকে দেখলে মানুষের ঠোঁট মনে হয়। এরপর সেই ঠোঁটের মতো ফাটলটা আস্তে আস্তে খুলে গেল, আর ভেতরে মানুষের দাঁতের মতো সারিবদ্ধ চারকোনা পাথরের স্তর দেখা দিল। সেই পাথরের দাঁতগুলো ফাঁক হয়ে এক ভয়ানক গুহার পথ তৈরি করল। সেই ঠোঁটের মতো ফাটলটা নড়েচড়ে বিকট গলায় বলে উঠল, মালিক, আমার খুব ক্ষুধা পেয়েছে। তার আওয়াজে চারপাশের মাটিও কাঁপল। ফ্যাং ইউয়েন একটু হাসল আর প্রাইমিভাল এল্ডার গু বের করল। সে তার প্রাইমিভাল এসেন্স দিতেই সেই শান্ত বৃদ্ধ চেহারার জিইউয়ের মুখের হাসি উধাও হয়ে গেল, কারণ তার পেট থেকে অজস্র প্রাইমিভাল স্টোনস বের করে সেই দানবীয় মুখের গহ্বরে ঢালা হচ্ছিল। প্রায় 2 লক্ষ প্রাইমিভাল স্টোনস ভেতরে ফেলার পর ফ্যাং ইউয়েন থামল আর প্রাইমিভাল এল্ডার গু আবার নিজের অ্যাপারচারে রেখে দিল। দানবীয় ঠোঁট দুটো ধীরে ধীরে বন্ধ হল, আর পাথরের দাঁতগুলো প্রাইমিভাল স্টোনস গুঁড়ো করতে শুরু করল। এক বিকট শব্দে মাটি কাঁপিয়ে সে পুরোটা গিলে ফেলল। প্রাইমিভাল স্টোনস খাওয়ার পর সেই ফাটল শান্ত হল আর কোনো শব্দ করল না। এভাবেই হোল আর্থ গু বসানোর কাজ সফল হল। এটাকে এখন আর সরানো যাবে না। অপর প্রান্তের সাথে যোগসূত্র তৈরি করতে হে ফেং ইয়াংয়ের সাব-জিইউ সক্রিয় হওয়ার অপেক্ষা করতে হবে। হোল আর্থ গুকে খাবার যোগানো ছিল এক বিশাল খরচের ব্যাপার। প্রতি বছর 2 লক্ষ প্রাইমিভাল স্টোনস খাওয়াতে হতো। তাছাড়া প্রতিবার ব্যবহার করার সময়ও বিপুল পরিমাণ প্রাইমিভাল স্টোনস লাগত। সাধারণ কোনো জিইউ মাস্টার একা এটা সামলাতে পারত না। বড় কোনো দল বা বিশাল সম্পদের অধিকারী জিইউ ইমর্টাল ছাড়া হোল আর্থ গু চালানো অসম্ভব ছিল। ফ্যাং ইউয়েন ফটলটার দিকে তাকিয়ে বলল, ল্যান্ড স্পিরিট, এই জায়গাটা কড়া পাহারায় রাখতে হবে। শেয়ালের কিছু দলকে বশ করে এখানে বসিয়ে দাও। লিটল হু ইমর্টাল জবাব দিল, হ্যাঁ মাস্টার। স্টোনম্যান উপজাতির নেতারা নিজেদের লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বলছিল, নিজেদের বাসস্থান বাঁচাতে আমাদের লড়তে হবে। সেই শয়তান ইমমর্টাল আবার শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এই কঠিন বিপদের মুখে আমাদের এগোতেই হবে। সুন্দর ভবিষ্যতের জন্য আর নিজের ভাইদের জন্য মুষ্টি শক্ত করো। নেতারা আরও বলছিল, অন্য দুটি গোষ্ঠীর সাথে আমাদের ছোটখাটো বিরোধ থাকলেও তা নিজেদের ব্যাপার। এবার আমাদের 3টি উপজাতি থেকে 20,000 করে মোট 60,000 যোদ্ধা নিয়ে এক বিশাল সেনাবাহিনী পশ্চিমের সেই ইমমর্টালের আস্তানায় হামলা চালাবে। ল্যান্ড স্পিরিট কৌশলে শেয়ালের দলগুলোকে স্টোনম্যান উপজাতির কাছাকাছি পাঠিয়েছিল। সেই সুযোগ নিয়ে স্টোনম্যান নেতারা খুব দ্রুত এক যৌথ বাহিনী গড়ে তুলল। এই সুবিশাল সেনাবাহিনী তখন পশ্চিম এলাকার দিকে মার্চ করতে লাগল। পথিমধ্যে 5-6টি ছোটখাটো লড়াই হল, আর প্রতিটিতে স্টোনম্যান বাহিনী জিতল এবং শেয়ালের দল পিছু হটল। হোল আর্থ গুয়ের কাছে এসে সামনে থাকা স্টোনম্যান নেতা ইয়ান ইয়ং চিৎকার করে উঠল, ওই দেখো, ওটাই সেই শয়তানের আস্তানা। ইয়ান ইয়ং ব্যথিত সুরে বলে উঠল, হে ধরিত্রীমা, তুমি আমাদের জন্ম দিয়েছ, লালন করেছ, কেন তুমি এমন জঘন্য এক ইমমর্টালকে আশ্রয় দিচ্ছ? বিশাল ফাটলটা তখন আস্তে আস্তে খুলে গেল। লিটল হু ইমমর্টাল একটা জিইউ ব্যবহার করে নিজের গলার স্বর বদলে এক কোমল নারীর কণ্ঠে বলে উঠল, হে স্টোনম্যান, আমার সন্তানরা, আমি তাকে আশ্রয় দিতে চাইনি, কিন্তু সে আমার পেটে ঢুকে আমার হৃদয় লুকিয়ে আমাকে বাধ্য করছে। আমি আমার মুখ খুলছি, তোমরা ভেতরে ঢুকে তাকে শেষ করে দাও, আমি তোমাদের আশীর্বাদ করব। স্টোনম্যান যোদ্ধারা প্রথমে অবাক হল, তারপর আনন্দে গর্জন করে উঠল। তারা বলতে লাগল, ধরিত্রী মা নিজে কথা বলেছেন, আমরা ধরিত্রী মায়ের আশীর্বাদ পুষ্ট যোদ্ধা। তাদের মনোবল চরমে পৌঁছাল। বিশাল ঠোঁটজোড়া পুরো খুলে যেতেই ইয়ান ইয়ং চিৎকার করল, স্টোনম্যান, আক্রমণ! সে নিজেই সবার আগে সেই গুহার ভেতর ঝাঁপ দিল। বাকি স্টোনম্যানরাও বীরের মতো একের পর এক সেই অন্ধকার গর্তে ঝাঁপিয়ে পড়তে লাগল। তারা অন্ধকারের ভেতর কিছুক্ষণ নিচে পড়ার পর শক্ত মাটিতে গিয়ে থামল। চারপাশ দেখে স্টোনম্যানরা ঘাবড়ে গিয়ে বলল, এটা কোথায়? এখানে তো চারদিক ঘোর অন্ধকার, মাটির নিচের চেয়েও অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, যুদ্ধ করব কিভাবে? হঠাৎ এক বিকট কাশির মতো শব্দ হল, আর মাথার ওপরে আলোর এক ঝলকানি ফুটে উঠল। তীব্র বাতাসের স্রোত এসে তাদের সবাইকে এক নিমেষে বাইরে ছুড়ে ফেলে দিল। বাইরে তখন ইমমর্টাল ক্রেনসেক ডিসাইপলস হোল আর্থ গুয়ের অপর প্রান্তে দাঁড়িয়ে এক এক করে স্টোনম্যান গুনছিল। ছিটকে মাটিতে পড়ার সাথে সাথেই স্টোনম্যানদের চেপে ধরে বন্দী করা হল। তাদের কোনো প্রতিরোধ গড়ার উপায় রইল না। ইয়ান ইয়ং আর কিছু প্রধান প্রবীণ একপাশে দাঁড়িয়ে ভয়ে মাথা নিচু করে এই দৃশ্য দেখছিল। হে ফেং ইয়াংফ্যাং ইউয়েনের চালে অত্যন্ত রেগে গেলেও সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে সাব-জিইউ নষ্ট না করে ফেইহি মাউন্টেনে বসিয়েছিল। আর ফ্যাং ইউয়েন ধরিত্রী মায়ের প্রতি স্টোনম্যানদের অগাধ বিশ্বাসকে কাজে লাগিয়ে 60,000 জোয়ান স্টোনম্যানকে খুব সহজেই ফেইহি মাউন্টেনে চালান করে বিক্রি করে দিল। মানুষ হল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই পৃথিবীতে মানুষের পাশাপাশি হেয়ারি মেন, এগমেন কিংবা স্টোনম্যানের মতো নানা রূপের প্রজাতি ছিল। তারা সাধারণ প্রাণীর চেয়ে একটু বুদ্ধিমান হলেও মানুষের ধারে কাছেও ছিল না।
একজন ৭-৮ বছরের সাধারণ মানব সন্তানও তাদের বোকা বানিয়ে হাটে বিক্রি করে দিতে পারত। এই ব্যবসার মাধ্যমে ফ্যাং ইউয়েন ১৬ লক্ষ এর বেশি প্রাইমিভাল স্টোনস আয় করল। যদিও ৬০,০০০ শক্তিশালী স্টোনম্যানের দাম একটা সোয়াম্প ক্র্যাবের মূল্যের সমান ছিল না, তবুও ফ্যাং ইউয়েনের জিইউ রিফাইনিংয়ের প্রয়োজনীয় উপকরণ এবং হোল আর্থ গু ব্যবহারের খরচ মিটে গেল। হে ফেং ইয়াং প্রতিশোধ নিতে জিনিসপত্রের দাম ১০% বাড়িয়ে দিয়েছিল আর অনেক চাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছিল। তাতে ফ্যাং ইউয়েনের কিছু যায় আসেনি, কারণ তার আসল দরকারি জিনিস সে পেয়ে গিয়েছিল। লেনদেন শেষ হওয়ার পর ইয়ান ইয়ং বাকি প্রবীণদের নিয়ে হোল আর্থ গু দিয়ে আবার হু ইমর্টাল ব্লেসড ল্যান্ডে ফিরে এল। ফ্যাং ইউয়েন আগেই সব সাজিয়ে রেখেছিল যাতে কোনো বিদ্রোহ না হয়। আর বিদ্রোহ করলেও কোনো ক্ষতি ছিল না। দাংহান মাউন্টেনে প্রচুর গার্ডস্টোন ছিল যা দিয়ে আবার নতুন দল তৈরি করা যেত। সব ঝামেলা মিটিয়ে ফ্যাং ইউয়েন আবার নিজের সাধনায় মন দিল। তবে র্যাঙ্ক ৪ পিক স্টেজে পৌঁছে তার লিকার ওয়ার্ম আর কোনো কাজে আসছিল না। লিকার ওয়ার্ম প্রাইমিভাল এসেন্সের মান শুধু এক ধাপ উন্নত করতে পারত। ফ্যাং ইউয়েন এখন র্যাঙ্ক ৪ পিক স্টেজের ট্রু গোল্ড প্রাইমিভাল এসেন্স এর মালিক ছিল, যার পরের ধাপ ছিল র্যাঙ্ক ৫-এর হালকা বেগুনি প্রাইমিভাল এসেন্স। ফ্যাং ইউয়েন লিকার ওয়ার্মকে সিল করে রেখে দিল। কিউইং মাও মাউন্টেন থেকে সাথে থাকা এই বিশ্বস্ত জিইউটা এতদিনে অবসরে গেল। সরাসরি অ্যাপারচার চর্চা করায় তার অগ্রগতির গতি কিছুটা কমে এল। তবে হু ইমর্টাল ব্লেসড ল্যান্ডে থাকার কারণে বাইরের সাধারণ জিইউ মাস্টারদের চেয়ে তার গতি এখনও ৫ গুণ বেশি ছিল। ফ্যাং ইউয়েন হিসেব করে দেখল, এই গতিতে চললে সপ্তম আর্থলি ক্যালামিটি আসার আগেই আমি অন্তত র্যাঙ্ক ৫ মিডল স্টেজে পৌঁছে যাব। তার নিজের এ গ্রেড অ্যাপটিটিউড আর পার্পল ক্রিস্টাল রিলিক গুয়ের হিসাব মিলিয়েই সে এই আন্দাজ করেছিল। আগের জীবনের ৫০০ বছরের তুলনায় এখনকার গতি ছিল অবিশ্বাস্য রকম দ্রুত। এখন তার বয়স মাত্র ৩০-এর সামান্য বেশি, আর সে ইতিমধ্যেই র্যাঙ্ক ৪ পিক স্টেজে। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, তবুও এই গতি যথেষ্ট নয়। বাইরে যেমন সপ্তম আর্থলি ক্যালামিটির ভয়, তেমনি ভেতরে স্প্রিং অটম সিকাডার মতো চরম বিপদ। সে হিসেব করল, সর্বোচ্চ ৩ বছরের মধ্যে তাকে এই ব্লেসড ল্যান্ড ছেড়ে বাইরে যেতে হবে। স্প্রিং অটম সিকাডার ঝুঁকি কমাতে তাকে স্মুথ সাকসেস গু বা এই জাতীয় কোনো জিইউ জোগাড় করতেই হতো। সে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, ফেংজিউ গের মতো কোনো চিন্তা ছাড়া ব্লেসড ল্যান্ডে বসেই যদি সাধনা শেষ করে বিশ্বভ্রমণে বের হওয়া যেত। স্প্রিং অটম সিকাডা মানুষকে পুনর্জন্ম দিলেও এর অনেক কড়া নিয়ম ছিল, এমনকি অ্যাপারচার ফেটে যাওয়ার চরম ঝুঁকিও থাকত। ফ্যাং ইউয়েন ঠিক করল, আগামী ৩ বছর সে শুধুই জিইউ রিফাইনিং করবে, গার্ডস্টোন দিয়ে স্টোনম্যানদের সংখ্যা বাড়িয়ে বিক্রি করবে আর নানা সম্পদ জমাবে। কিন্তু তার এই নিখুঁত পরিকল্পনা ভাগ্যের নির্মম রসিকতার সামনে টিকল না। মাত্র ১ মাস পরেই এমন এক বিরাট অঘটন ঘটল যা তাকে সময়ের আগেই ব্লেসড ল্যান্ড ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য করল। মট করে একটা শব্দ হল। ফ্যাং ইউয়েন হাতের তালুতে একটা গার্ডস্টোন চাপ দিয়ে ভেঙে ফেলল। সাথে সাথেই ভেতর থেকে হলুদ কাদা বের হয়ে তার হাত মাখিয়ে দিল। ফ্যাং ইউয়েন গম্ভীর চোখে পাহাড়ের আরেকটি সাধারণ পাথর তুলে নিল। তার হাতে লেগে থাকা হলুদ কাদা খুব ধীর গতিতে পাথরটাকে ক্ষয় করতে লাগল। শক্ত পাথরটা ধীরে ধীরে গলে নরম কাদায় পরিণত হচ্ছিল। কিছুক্ষণ পর সে স্পষ্ট বুঝতে পারল পাথরটা আকারে ছোট হয়ে আসছে। ১০ মিনিট পর পুরো পাথরটাই কাদায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। ফ্যাং ইউয়েনের আঙুলের ফাঁক গলে সেই হলুদ কাদা দাংহন মাউন্টেনের ওপর ঝরে পড়ল আর পাহাড়ের আরও ক্ষতি করতে লাগল। ফ্যাং ইউয়েন কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, পরিস্থিতি কতটা খারাপ? লিটল হু ইমর্টাল চোখ মুছে কাঁদতে কাঁদতে উত্তর দিল, দাংহুন মাউন্টেনের বেশিরভাগ অংশই কাদায় আক্রান্ত হয়ে পড়েছে। পাহাড়ের মাঝখানের নিচের ১০ ভাগের ৬ ভাগ গার্ডস্টোন কাদায় পরিণত হচ্ছে। মাস্টার, আমরা এখন কি করব? দাংহুন মাউন্টেন তো ধ্বংস হয়ে যাবে, সব আমার দোষ, আমি আগে খেয়াল করিনি। ফ্যাং ইউয়েন লিটল হু ইমর্টালের মাথায় হাত রেখে সান্ত্বনা দিল। বলল, এটা তোমার দোষ না, নিজেকে দোষ দেওয়ার কিছু নেই। আসল অপরাধী হল সেই সোয়াম্প ক্র্যাব, যেমনটা একটা ডেসোলেট বিস্ট আর আর্থলি ক্যালামিটির কাছ থেকে আশা করা যায়। ল্যান্ড স্পিরিটদের ক্ষমতা এক একজনের এক এক রকম হয়, এবং তা মূলত জিইউ ইমর্টাল আর তাদের ব্লেসড ল্যান্ডের ওপর নির্ভর করে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলল, আমি তো ভেবে খুশি হচ্ছিলাম যে ডেসোলেট বিস্টটার কোনো ইমর্টাল জিইউ ছিল না, কিন্তু দেখা গেল এই সোয়াম্প ক্র্যাব একটা এককালীন ব্যবহারের ইমর্টাল জিইউ কাজে লাগিয়েছিল, আর সেটার ক্ষমতা এই কাদার মধ্যে লুকিয়ে রেখেছিল। রক্তমাংসের শরীরের সংস্পর্শে আসলে এর কিছুই হয় না, কিন্তু পাহাড়ের পাথর স্পর্শ করলেই তা কাদায় পরিণত হয়ে যায়। আগের বিপর্যয়ের সময় সোয়াম্প ক্র্যাব প্রচুর পরিমাণে কাদা উগলে দিয়েছিল, আর সেই কাদার ভেতর থেকেই কাঁকড়ার দল বের হয়ে আসছিল। ফ্যাং ইউয়েন অসংখ্য কাঁকড়া মেরে ফেললেও বুঝতে পারেনি যে আসল ট্রাম্প কার্ড লুকিয়েছিল ওই কাদার মধ্যেই। সে আন্দাজ করল এটা হয়তো র্যাঙ্ক ৬
গ্রুয়েল মাড জিইউ এর প্রভাব। গ্রুয়েল মাড জিইউ প্রাকৃতিকভাবে তৈরি হওয়া একটি জিইউ। র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক 2 হিসেবে এটা হরহামেশাই দেখা যায়, এমনকি র্যাঙ্ক 3 আর র্যাঙ্ক 4 হিসেবেও বেশ জনপ্রিয়। জিইউ মাস্টাররা শহর গড়ে তোলার কাজে এটি ব্যবহার করত। র্যাঙ্ক 5 জিইউ পাওয়া খুব কঠিন হওয়ায় ভালো কোনো বিকল্প না থাকলে অনেকে সাময়িকভাবে এটি ব্যবহার করত। কিন্তু যখন এটি র্যাঙ্ক 6 পৌঁছায় তখন পুরো পৃথিবীতে এর একটাই অস্তিত্ব থাকে এবং এটি কেবল একবারই ব্যবহার করা যায়। গ্রুয়েল মাড জিইউ শুধু কাদার ওপর প্রয়োগ করা যায়। নিশ্চিতভাবে এই সোয়াম্প ক্র্যাব যে জলাভূমিতে বাস করত সেটি এই গ্রুয়েল মাড জিইউ এর প্রভাবেই তৈরি হয়েছিল। সোয়াম্প ক্র্যাব প্রতিদিন সেই জলাভূমির কাদা খেত আর মলত্যাগ করত, যার ফলে গ্রুয়েল মাড জিইউ এর ক্ষমতা সে হু ইমর্টাল ব্লেসড ল্যান্ডে নিয়ে আসতে পেরেছিল। সোয়াম্প ক্র্যাব মারা যাওয়ার পর যুদ্ধক্ষেত্র পরিষ্কার করা হলেও প্রচুর কাদা ততক্ষণে পাহাড়ের গভীরে শুষে গিয়ে মাটির নিচে চলে গিয়েছিল। গ্রুয়েল মাড ইমর্টাল জিইউ এর ক্ষমতা এতটাই গোপনে কাজ করছিল এবং হলুদ কাদায় কোনো ইমর্টাল জিইউ এর আভা না থাকায় ফ্যাং ইউয়েন যদি রকমেন ট্রাইবকে গাটস্টোন ভাঙার আদেশ না দিত তবে হয়তো সে কখনোই এটা টের পেত না। কিন্তু আগে টের পেলেও বিপর্যয়ের মাঝে তা থামানোর কোনো উপায় তার ছিল না। ফ্যাং ইউয়েনের মুখ থমথমে হয়ে রইল। ডাংহান মাউন্টেন একটা ইমর্টাল জিইউ এর প্রভাবে ধীরে ধীরে হলুদ কাদায় পরিণত হচ্ছে, এটা একটা চরম দুঃস্বপ্ন। এই ব্লেসড ল্যান্ডের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল এই পাহাড়। এই পাহাড়ের সাহায্যেই সে রকমের ট্রাইব পালন করে বিক্রি করার কথা ভেবেছিল। ভবিষ্যতে তার নিজের আত্মার শক্তি বাড়ানোর বিষয়টিও এই পাহাড়ের ওপর নির্ভরশীল ছিল। সে হাত গুটিয়ে বসে থেকে পরিস্থিতি খারাপ হতে দিতে পারল না। সাথে সাথেই ফ্যাং ইউয়েন লিটল হু ইমর্টালকে যতটা সম্ভব হলুদ কাদা সরিয়ে ফেলার নির্দেশ দিল। এতে বিপদের গতি কিছুটা কমে আসল, কিন্তু ডাংহুন মাউন্টেনের ভেতরটাও ক্ষয়ে যাচ্ছিল, তাই এই উপায়ে মূল সমস্যার সমাধান সম্ভব ছিল না। এটা ছিল গ্রুয়েল মাড ইমর্টাল জিইউ এর ক্ষমতা, যা দূর করতে আরেকটি ইমর্টাল জিইউ এর শক্তির প্রয়োজন ছিল। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, আত্মার শক্তি বাড়ানোর এই পবিত্র জায়গা পাওয়ার জন্য আমি কত বড় ঝুঁকি নিয়েছিলাম। আমি জিইউ ইমর্টাল হয়ে যাওয়ার পরেও এই পাহাড়ের মূল্য অনেক বেশি থাকবে। আমি কোনোভাবেই এটা ধ্বংস হতে দিতে পারি না। স্বর্গ চায় না এই পবিত্র জায়গা মানুষের হাতে থাকুক, তাই এমন বিপর্যয় পাঠিয়েছে, কিন্তু আমি স্বর্গের নিয়ম ভাঙব। সে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ভাবল, মানুষের সাথে লড়াই করা, স্বর্গের সাথে লড়াই করা, এটাই তো জীবনের আসল আনন্দ। ফ্যাং ইউয়েনের জ্ঞানের পরিধি এতটাই বিস্তৃত ছিল যে সে পুরোপুরি অসহায় হয়ে পড়ল না। সে সমস্যার সমাধানের জন্য 10টিরও বেশি উপায়ের কথা ভাবল, যেগুলোর বাস্তবায়ন সম্ভব নয় এমন অর্ধেক বাদ দিল, আর অতিরিক্ত কঠিনগুলো সরিয়ে নেওয়ার পর তার হাতে 3টি উপায় টিকে রইল। প্রথম উপায়টি ছিল আর্থ পাথ র্যাঙ্ক 6 টার্ন রক জিইউ। এই জিইউটি ওয়েস্টার্ন ডেজার্টের র্যাঙ্ক 6 জিইউ ইমর্টাল সান শুয়ের কাছে ছিল। সান শু একজন রাইটিয়াস পাথ জিইউ মাস্টার ছিল, যে বালুকে পাথরে পরিণত করে মরুভূমিতে মানুষের ঘরবাড়ি তৈরিতে সাহায্য করত এবং মানুষের ভালোবাসা পেত। লোকটা দয়ালু হলেও মানসিক দিক থেকে দৃঢ় ছিল না। সে তার পরিবার আর নাতনিকে খুব ভালোবাসত। ফ্যাং ইউয়েন তার নাতনিকে জিম্মি করতে পারলে সে নিশ্চিতভাবেই বশ্যতা স্বীকার করত। দ্বিতীয় সমাধানটি ছিল আরেকটি আর্থ পাথ র্যাঙ্ক 6 ইমর্টাল জিইউ, যার নাম রিবিল্ডিং মাউন্ট ডংশান জিইউ। এই জিইউটি ইতোমধ্যে রিফাইন্ড অবস্থায় ইস্টার্ন সি এর হাইশি ব্লেসড ল্যান্ডে লুকানো ছিল। ফ্যাং ইউয়েন সেখানে ঢুকে একটি ইমর্টাল জিইউ অদলবদল করে এটি সংগ্রহ করতে পারত। তৃতীয় উপায়টি ছিল টাইম পাথ র্যাঙ্ক 6 ইমর্টাল জিইউ এ মাউন্টেন লাইক বিফোর জিইউ। এই জিইউটি এখনও তৈরি হয়নি, এটি প্রাকৃতিকভাবে জন্মায় না। এর ভবিষ্যৎ মালিক তাই বাই ইউন শেং, যে বর্তমানে নর্দার্ন প্লেন্সে একজন র্যাঙ্ক 5 জিইউ মাস্টার হিসেবে রয়েছে। ফ্যাং ইউয়েন ভাবল, সাদার্ন বর্ডারের স্যানচা মাউন্টেনে আমি সবার সামনে ফিক্সড ইমর্টাল ট্রাভেলগু রিফাইন করেছিলাম। কোনো সন্দেহ নেই যে পুরো সাদার্ন বর্ডারে এখন তোলপাড় চলছে। একজন সাধারণ মরণশীলের হাতে ইমর্টাল জিইউ আছে জেনে সেখানকার সব জিইউ ইমর্টালরা নিশ্চয়ই সতর্ক হয়ে গেছে আর পুরো মহাদেশ জুড়ে আমাকে খুঁজছে। জিইউ ইমর্টাল হওয়ার আগ পর্যন্ত সে আর সাদার্ন বর্ডারে পা রাখবে না। সে আবার ভাবল, যদিও 5টি অঞ্চল একে অপরের থেকে আলাদা, কিন্তু সুপার ক্ল্যান ক্ল্যানের সাথে ইস্টার্ন সি এর একটি রহস্যময় সংগঠনের যোগাযোগ আছে। আমার ইমর্টাল জিইউ রিফাইন করার খবর সেন্ট্রাল কন্টিনেন্টে পৌঁছাতে অন্তত 2 থেকে 3 বছর লাগবে, কিন্তু ইস্টার্ন সি এর ক্ষেত্রে তা নাও হতে পারে। তাই সে ইস্টার্ন সি এর পথ বাতিল করল। ফ্যাং ইউয়েন ভাবল, ওয়েস্টার্ন ডেজার্টের কথা বললে সেখানে ক্যারাভানের ব্যবসা সবচেয়ে বেশি জমজমাট। মরুভূমির মরুদ্যানগুলোকে কেন্দ্র করে একের পর এক শহর গড়ে উঠেছে। সেখানে রকমেন ট্রাইব বিক্রি করতে পারলে প্রচুর লাভ হতো, কিন্তু ব্যবসার রমরমা পরিবেশের কারণে সেখানে খবরও ছড়ায় খুব দ্রুত।
সাদার্ন বর্ডারের জিইউ মাস্টার হওয়ায় আমি খুব সহজেই সবার নজরে পড়ে যাব। কোনো শহরে ঢুকলেই হয়তো আমাকে চিনে ফেলা হবে। ফ্যাং ইউয়েন তার আগের জীবনের 500 বছরে 5টি অঞ্চলেই ঘুরে বেড়িয়েছিল এবং সবশেষে সেন্ট্রাল কন্টিনেন্টে থিতু হয়ে জিইউ ইমমর্টাল হয়েছিল। তাই ওয়েস্টার্ন ডেজার্ট সম্পর্কে তার বেশ স্পষ্ট ধারণা ছিল। সে ভাবল, ওয়েস্টার্ন ডেজার্টের তুলনায় নর্দার্ন প্লেন্স হল এক বিশাল তৃণভূমি, যেখানে নানা গোত্র তাদের পশুপালন করে, যাযাবরের মতো ঘুরে বেড়ায়, লড়াই করে আর বংশবৃদ্ধি করে। সেখানকার মানুষের চলাফেরা অনেক বেশি, আর ছোট মাঝারি গোত্রগুলোর নিয়মকানুনও বিশৃঙ্খল, তাই আমি সহজেই তাদের ভিড়ে মিশে যেতে পারব। ওয়েস্টার্ন ডেজার্ট আর নর্দার্ন প্লেন্সের ধরন সম্পূর্ণ আলাদা ছিল। ওয়েস্টার্ন ডেজার্টে মানুষকে বেঁচে থাকার জন্য মরুদ্যানের উপর নির্ভর করতে হতো, তাই সবাই এক জায়গায় জড়ো হয়ে থাকত। যতক্ষণ মরুদ্যান ঠিক থাকত ততক্ষণ বিপজ্জনক মরুভূমি পাড়ি দিয়ে কেউ অন্য এলাকায় যেত না। কিন্তু নর্দার্ন প্লেন্সে গোত্রগুলোকে উর্বর জমির খোঁজে প্রায় জায়গা বদল করতে হতো। সেখানকার আবহাওয়া খুব দ্রুত বদলাত। এক রাতের ঝড়েই পুরো ঘরবাড়ি ধ্বংস হয়ে যেত, আর মানুষ স্থান পরিবর্তন করতে বাধ্য হতো। এই ঘন ঘন স্থান পরিবর্তনের কারণে গোত্রগুলোর মধ্যে প্রায় দ্বন্দ্ব আর রক্তক্ষয়ী যুদ্ধ হতো। ফলে 5টি অঞ্চলের মধ্যে নর্দার্ন প্লেন্স এই জিইউ মাস্টারদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, এবং তারা লড়াইয়েও সবচেয়ে দক্ষ ছিল। ফ্যাং ইউয়েন যদি ওয়েস্টার্ন ডেজার্ট বেছে নিয়ে একজন জিইউ ইমমর্টালকে হুমকি দিয়ে কাউকে জিম্মি করত, তবে তা পুরো ওয়েস্টার্ন ডেজার্টের স্থিতিশীলতায় বড় আঘাত হানত। কিন্তু নর্দার্ন প্লেন্সে গিয়ে সে যদি র্যাঙ্ক 5 জিইউ মাস্টার তাই বাই ইউন শেংকে মেরেও ফেলত, তবুও তা নিয়ে খুব সামান্যই হইচই হতো। কয়েক মাসের মধ্যেই মানুষ তাকে ভুলে যেত। সবকিছু বিবেচনা করে ফ্যাং ইউয়েন সিদ্ধান্ত নিল যে বিশৃঙ্খল নর্দার্ন প্লেন্সই তার কাজের জন্য সবচেয়ে উপযুক্ত। ওয়েস্টার্ন ডেজার্টের সানসু ইতিমধ্যে একজন জিইউ ইমমর্টাল, অন্যদিকে নর্দার্ন প্লেন্সের তাই বাই ইউন শেং এখনও র্যাঙ্ক 5 পিক স্টেজে আছে। গন্তব্য ঠিক করার পর ফ্যাং ইউয়েন তার স্মৃতি ঘেঁটে প্রয়োজনীয় তথ্যগুলো একত্র করে নর্দার্ন প্লেন্সের পরিকল্পনা সাজাতে লাগল। পরিকল্পনা সবসময় পরিস্থিতির সাথে তাল মেলাতে পারে না। পুনর্জন্মের পর থেকেই তার পরিকল্পনাগুলো বারবার বদলাচ্ছিল। প্রথমবার কিং মাও মাউন্টেনে র্যাঙ্ক অ্যাপটিটিউড পাওয়ার পর বড় পরিবর্তনের সূচনা হয়েছিল। স্যানচা মাউন্টেনে দ্বিতীয় পরিবর্তনের পর ফ্যাং ইউয়েন এক লাফে আকাশে উঠে গিয়েছিল, যার ফলে তার আগের সব পরিকল্পনা বাতিল হয়ে গিয়েছিল। যদিও ভি টিয়ান মাউন্টেনের মহাযুদ্ধে অনেক সুযোগ ছিল, কিন্তু সে আর সাদার্ন বর্ডারে থাকতে পারছিল না। আর সেন্ট্রাল কন্টিনেন্টের অবস্থা তো আরও খারাপ ছিল। সে ছিল একজন সাধারণ মরণশীল, অথচ 10টি রাইটেস সেক্ট, পুরো ইমমর্টাল ক্রেন সেক্ট আর টিএনটি মাউন্টেনের সমস্ত ডিমনিক জিইউ ইমমর্টালরা তার দিকে নজর রাখছিল। জিইউ ইমমর্টাল স্তরে না পৌঁছানো পর্যন্ত তাকে ব্লেসড ল্যান্ডের ভেতরেই আটকে থাকতে হতো। সে সেটাই করতে চেয়েছিল। হু ইমমর্টাল ব্লেসড ল্যান্ড এর ভেতরে নিজের শক্তি বাড়াতে চেয়েছিল। এই ব্লেসড ল্যান্ডে প্রচুর সম্পদ ছিল। ফ্যাং ইউয়েন ফেং জিউ গেয়ের মতো গোপনে জিইউ কাল্টিভেশন করে জিইউ ইমমর্টাল হতে চেয়েছিল, যাতে স্প্রিং অটম সিকাডার মতো বড় বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। ফ্যাং ইউয়েন ঝুঁকি নিতে ভালোবাসত এবং লাভজনক বাজি ধরতে গিয়ে বারবার মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে সে শান্তিপূর্ণ জীবন পছন্দ করত না। নিরাপদ পরিবেশ ছেড়ে নিজে যেচে বিপদ ডেকে আনা আর ঝুঁকি নেওয়া কেবল বোকাদের কাজ। একাকিত্ব বা একঘেয়েমি ফ্যাং ইউয়েনের সাধনায় কখনো বাধা হতে পারেনি। এসব সহ্য করার ক্ষমতা না থাকলে কেউ কি কখনো সাফল্যের পথ ধরে হাঁটতে পারে? কিন্তু পৃথিবী কখনোই মনের মতো চলে না। যখন মানুষ শান্তি চায়, তখনই বিপদ এসে দরজায় কড়া নাড়ে। ফ্যাং ইউয়েন গোপনে সাধনা করে ব্লেসড ল্যান্ডের উন্নতি ঘটিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিল। যদিও ইমমর্টাল ক্রেন সেক্ট একটা বড় ঝামেলা ছিল, তবুও সে পুরো সময় নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিল এবং প্রতিপক্ষ শক্তিশালী হলেও আপাতত তার কোনো ক্ষতি করতে পারছিল না। ভবিষ্যতের সম্ভাবনা ছিল উজ্জ্বল, সবকিছু ভালো দিকেই এগোচ্ছিল। কিন্তু ঠিক এই মুহূর্তেই ডাংহুন মাউন্টেনে এক বিরাট বিপর্যয় নেমে আসল। হু ইমমর্টাল ব্লেসড ল্যান্ডের জন্য ডাংহুন মাউন্টেনের গুরুত্ব ছিল অপরিসীম। এই পাহাড়ের কিছু হলে ফ্যাং ইউয়েনের ব্যবসার পথ বন্ধ হয়ে যেত, আর তার সাধনার সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যেত। তাই ফ্যাং ইউয়েনকে তার পরিকল্পনা বদলাতে হল। ব্লেসড ল্যান্ড ছেড়ে নর্দার্ন প্লেন্সে যাওয়ার সিদ্ধান্ত নিতে হল। সে মনে মনে ভাবল, ভাগ্যিস আমি আগেই বিকল্প পরিকল্পনা করে রেখেছিলাম, নাহলে এখন পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়তাম। পরবর্তী কয়েক মাস ফ্যাং ইউয়েন তার সমস্ত শক্তি জিইউ রিফাইনিংয়ের পেছনে ব্যয় করল। সে র্যাঙ্ক 4 গোল্ডেন কাপ জিইউ আর সিলভার কাপ গুয়ের সাথে র্যাঙ্ক 4 আনাদার পার্সপেক্টিভ জিইউ এবং র্যাঙ্ক 4 মুভিং ফর্ম জিইউ মিলিয়ে র্যাঙ্ক 5 মুভিং পার্সপেক্টিভ কাপ জিইউ তৈরি করল। এরপর সে একে একে ডাস্টি জিইউ, ব্রাইট পার্ল জিইউ, ডার্ক টস জিইউ এবং আর্থ ট্রেজারি ফ্লাওয়ার কিং জিইউ রিফাইন করল। যাওয়ার আগে ফ্যাং ইউয়েন নির্দেশ দিল, ল্যান্ড স্পিরিট, আমি বাইরে থাকা অবস্থায় আমার কথা মতো কাজ করবে।
লিটল হু ইমমর্টাল লাল চোখে মন খারাপ করে বলল, মাস্টার, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করব, আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। কথাটি বলে সে ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গুয়ের ভেতর গ্রিন গ্রেপ ইমমর্টাল এসেন্স ঢেলে দিল। এক ঝলক পান্না সবুজ আলোর বিস্ফোরণ ঘটল, আর ফ্যাং ইউয়েন পলকের মধ্যে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। হাউল রাতের ঘাসের প্রান্তরে পয়জন বিয়ার্ড উলফ কিং মাথা তুলে বিকট শব্দে ডেকে উঠল। তার আশেপাশে থাকা কয়েকশো নেকড়ের কান খাড়া হয়ে উঠল। পরক্ষণেই সেগুলো তীরের মতো ছুটে গেল। নেকড়ের দলটা দুই ভাগে ভাগ হয়ে সুশৃঙ্খলভাবে আক্রমণ শুরু করল। তরুণীকে ইয়াও বাঁচার জন্য পাগলের মতো ছুটছিল। তার ঘোড়াটা আগেই মারা গিয়েছিল। নরম কাদার মধ্যে তার ছোট লাল জুতো জোড়া যেন আটকে যাচ্ছিল, পা দুটো ভারী হয়ে এসেছিল। ছুটে আসা নেকড়েগুলো তাকে ঘিরে ফেলল। মেয়েটির জিইউ ওয়ামের ভয়ে তারা সরাসরি আক্রমণ না করে চারপাশে ঘুরতে থাকল। তখনই একটা নেকড়ে ধৈর্য হারিয়ে কালো ছায়ার মতো লাফিয়ে পড়ল গে ইয়াওয়ের দিকে। গে ইয়াও চিৎকার করে তার জিইউ ওয়াম ব্যবহার করল। তার আঙুল থেকে একটা হালকা নীল রঙের পানির তীর ছুটে গেল। পানির তীরটা ঘুরতে ঘুরতে ঠিক নেকড়েটার মাথায় আঘাত করল। সাহসী নেকড়েটা মাটিতে আছড়ে পড়ে মারা গেল। তার শরীর থেকে রক্ত গড়িয়ে ভিজে ঘাসগুলোকে লাল করে দিল। কিন্তু রক্তের গন্ধ বাতাসের মিশে বাকি নেকড়েগুলোকে আরও হিংস্র করে তুলল। শত শত নেকড়ে একসাথে গর্জন করতে শুরু করল। গে ইয়াও চোখে মুখে নেমে এলো ভয় আর আফসোস। স্পাইরিয়া খুঁজতে একা এই বিষাক্ত প্রান্তরে আসা তার একদম উচিত হয়নি। এখন সে নেকড়েদের মুখে মৃত্যুর মুখোমুখি। সে মনে মনে বলল, বাবা, ক্ষমা করো, তোমার দেখাশোনা আমি আর করতে পারলাম না। আমি জানি তুমি আমার ভালোর জন্যই বিয়ে ঠিক করেছিলে, কিন্তু আমি বিয়ে করতে চাইনি। সে প্রার্থনা করল, হে লংজেভিটি হেভেনের পূর্বপুরুষেরা, আমার কথা শুনলে একজন সাহসী বীরকে পাঠিয়ে আমাকে বাঁচাও। আগের আক্রমণে গে ইয়াওয়ের অ্যাপারচারের শেষ হোয়াইট সিলভার প্রাইমেবল এসেন্স শেষ হয়ে গিয়েছিল। সে কেবল প্রার্থনাই করতে পারছিল। নেকড়ের দল ধৈর্য হারিয়ে ফেলল। পয়জন বিয়ার্ড উলফ কিং গর্জন করতেই সব নেকড়ে একসাথে মেয়েটির দিকে ধেয়ে এল। গে ইয়াও নিরাশ হয়ে চোখ বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তে একটা উজ্জ্বল সবুজ আলো জ্বলে উঠল। সেই আলোতে চোখ ধাঁধিয়ে নেকড়েগুলো আর্তনাদ করতে করতে পরস্পরের সাথে ধাক্কা খেল। তাদের আক্রমণ মুহূর্তের মধ্যে এলোমেলো হয়ে গেল। গে ইয়াও অবাক হয়ে চোখের জল মুছে সেদিকে তাকাল। সবুজ আলোর ভেতর থেকে একটা তরুণ মানুষের ছায়া দেখা গেল। আলো কমে আসতেই তার সামনে একজন সম্পূর্ণ নগ্ন পুরুষ এসে দাঁড়াল। গে ইয়াও চোখ বড় বড় করে হাঁ হয়ে গেল। সে ভাবল, সত্যিই কি লংজেভিটি হেভেন থেকে কোনো উদ্ধারকর্তা এলো? কিন্তু এই বীর সম্পূর্ণ উলঙ্গ কেন? ফ্যাং ইউয়েন খালি পায়ে ঘাসের ওপর দাঁড়িয়ে দ্রুত চারপাশ দেখে নিল। সে ভাবল, আমি কি নর্দার্ন প্লেন্স পৌঁছে গেলাম? এখানে একটা মানুষের এত নেকড়ে কেন? তার নর্দার্ন প্লেন্স আসার খবর গোপন রাখার কথা ছিল, শুরুতেই তা প্রকাশ পেয়ে গেল। পয়জন বিয়ার্ড উলফ কিং চিৎকার করে ফ্যাং ইউয়েনের গলায় আক্রমণ করতে লাফ দিল। ফ্যাং ইউয়েন শীতল চোখে তাকিয়ে বলল, সামান্য একটা 100 বিস্ট কিং। তার সামনে একটা সোনালি ড্রাগন আবির্ভূত হল। এটা ছিল র্যাঙ্ক 4-এর গোল্ডেন ড্রাগন গু। 4 নখের সোনালি ড্রাগনটা প্রচণ্ড গর্জন করে পয়জন বিয়ার্ড উলফ কিংয়ের ওপর আছড়ে পড়ল। নেকড়েটার শরীরের হাড়গোড় ভেঙে শূন্যে উড়ে মাটিতে আছড়ে পড়ল। ফ্যাং ইউয়েন ভ্রু কুঁচকে আর একটা সোনালি ড্রাগন পাঠিয়ে নেকড়ে রাজাকে পুরোপুরি খতম করল। নেতা মারা যেতেই পুরো নেকড়ের দল চোখের পলকে পালিয়ে গেল। সেখানে পড়ে রইল শুধু নেকড়ে রাজার লাশ আর হতবাক গে ইয়াও। ফ্যাং ইউয়েন তার অন্ধকার গম্ভীর চোখ দিয়ে মেয়েটির দিকে তাকাল। গে ইয়াও নর্দার্ন প্লেন্স এর ঐতিহ্যবাহী নীল সাদা চামড়ার পোশাক পরেছিল, যার কিনারায় সোনালি কারুকাজ করা ছিল। তার কোমরে ছিল বেগুনি সোনালি বেল্ট আর চুলে সুন্দর ছোট গয়না। তার চামড়ার রং একটু চাপা কিন্তু গোলাপি আভা ছিল। শরীরটা ছিল হরিণীর মতো চঞ্চল। ফ্যাং ইউয়েনের চাহনিতে গে ইয়াও এক পা পিছিয়ে গেল। সে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? লংজেভিটি হেভেন কি তোমাকে পাঠিয়েছে? ফ্যাং ইউয়েনের উত্তরের অপেক্ষা না করেই সে আবার বলল, আমি যে ট্রাইবের গে ইয়াও। আমার বাবা আমাদের গোত্রপ্রধান। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। আমাদের গোত্রে তোমাকে স্বাগত। তোমার নাম কি? ফ্যাং ইউয়েন হেসে বলল, আমাকে চ্যাং শানিন বলতে পারো। লংজেভিটি হেভেন তো জায়েন্ট সান ইমর্টাল ভেনারেবলের জায়গা। আমি তো সাধারণ একজন জিইউ মাস্টার। কথা বলতে বলতেই ফ্যাং ইউয়েন তার অ্যাপারচার থেকে একটা মদের কাপ বের করল। কাপটির উপরের অংশ ছিল সোনালি আর নিচের অংশ রূপালি। এটা ছিল র্যাঙ্ক 5-এর মুভিং পার্সপেক্টিভ কাপ গু, যা জিনিসপত্র রাখার কাজে লাগে। কাপটিতে প্রাইমেবল এসেন্স ঢুকিয়ে সে এক সেট কালো ৮৬ যুদ্ধ পোশাক বের করে পরে নিল। গে ইয়াও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার গাল লাল হয়ে উঠল। পোশাক পরে ফ্যাং ইউয়েন মরা নেকড়েটার কাছে গেল। পয়জন বিয়ার্ড উলফ দেখতে অন্য নেকড়ের চেয়ে আলাদা। এদের কোনো লোম থাকে না এবং গায়ে চকচকে চামড়া থাকে। এদের কান থাকে না, তবে মুখের পাশে 5 ইঞ্চি লম্বা 2টা গোঁফ থাকে, যা লড়াইয়ের সময় খাড়া হয়ে যায়।
ফ্যাং ইউএন নেকড়েটার শরীরে খুঁজে কিছুই পেল না। সেখানে র্যাঙ্ক 2 এর অ্যাসিড জিইউ আর পয়জন নিডল জিইউ ছিল, কিন্তু সেগুলো ভেঙে টুকরো হয়ে গিয়েছিল। সেখানে কোনো এনস্লেভমেন্ট জিইউও ছিল না, যার জন্য ফ্যাং ইউএন মূলত খুঁজছিল। গে ইয়াও এগিয়ে এসে বলল, চ্যাং শান ইন, নামটা চেনা লাগছে। তুমি কি চাং ট্রাইবের লোক? কিন্তু পোশাকে তো মনে হচ্ছে তুমি বাইরের অঞ্চলের মানুষ। ফ্যাং ইউএন সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি নর্দার্ন প্লেন্স এরই মানুষ। গে ইয়াও হেসে ফেলল, মিথ্যা কথা। আমাদের দেশের মানুষের উচ্চারণ এমন হয় না। তবে চিন্তা করো না, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমরা তোমাকে ফেলে দেব না। মেয়েটি ফ্যাং ইউএন এর কাঁধের ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গুয়ের দিকে আঙুল দেখিয়ে বলল, তোমার কাঁধের এই সুন্দর পোকাটার নাম কি? ফ্যাং ইউএন মেয়েটির মুখের ভাব লক্ষ্য করল। সে বুঝতে পারল মেয়েটি সত্যিই এই অমর জিইউটিকে চেনে না। এতে ফ্যাং ইউএন একটু স্বস্তি পেল। মনের ভেতর হত্যার ইচ্ছা চেপে রেখে ফ্যাং ইউএন মুখে সুন্দর হাসি ফুটিয়ে তুলল। সে বলল, তুমি কি দোয়েল পাখি যে সারাক্ষণ কিচিরমিচির করছ? যাই হোক, আমি চললাম। ফ্যাং ইউএন আকাশের তারার দিকে তাকিয়ে দিক ঠিক করে বিষাক্ত প্রান্তরের ভেতরের দিকে হাঁটতে লাগল। গেইয়াও পেছন থেকে দৌড়ে এসে বলল, আরে ওদিকে যাচ্ছ কেন? ওদিক দিয়ে তো বিষাক্ত প্রান্তর থেকে বের হওয়া যায় না। ফ্যাং ইউএন পেছনে না তাকিয়েই বলল, আমি ভেতরেই যাচ্ছি। মেয়েটি ব্যাকুল হয়ে বলল, ভেতরে তো অনেক বিপদ। তুমি র্যাঙ্ক 3 পিক স্টেজ হতে পারো, কিন্তু একা পুরো নেকড়ের দলের সাথে পারবে না। অন্য অঞ্চল থেকে আসায় ফ্যাং ইউএনের শক্তি এক ধাপ কমে গিয়েছিল। তার আসল শক্তি র্যাঙ্ক 4 পিক স্টেজ হলেও এখানে তার র্যাঙ্ক 3 পিক স্টেজের মতো কাজ করছিল। গোল্ডেন ড্রাগন গু ও এখানে র্যাঙ্ক 3-এর মতো দুর্বল আঘাত হানছিল। ফ্যাং ইউএন শান্ত অথচ দৃঢ় চোখে তার দিকে তাকিয়ে বলল, আমার কিছু কাজের জন্য আমাকে ভেতরে যেতেই হবে। মেয়েটি তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। তারপর দৌড়ে এসে বলল, চ্যাং শান ইন, চলো আমিও তোমার সাথে যাব, আমরা একে অন্যকে সাহায্য করতে পারব। ফ্যাং ইউএন মনে মনে হাসল। এই অঞ্চলের ভেতর ঢুকতে হলে তার নর্দার্ন প্লেন্সের জিইউ-1 দরকার, আর খুব সহজেই সে এই সরল মেয়েটিকে ফাঁদে ফেলে নিজের সাথে নিয়ে নিল। যদিও ফ্যাং ইউএন মনে মনে এটাই চাইছিল এবং গে ইয়াও নিজেই তার সাথে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, তবুও সে একটু ভাব নিল। ফ্যাং ইউএন অহংকারী সুরে জানতে চাইল, একে অপরকে দেখে রাখব মানে? তোমাকে আমার কি দরকার? মেয়েটার সাথে সাথে মাথা তুলে জবাব দিল, তুমি কি জানো না এই পয়জন গ্রাসল্যান্ড বেগুনি বিষাক্ত কুয়াশায় ভরা? বেশিক্ষণ শ্বাস নিলে নির্ঘাত বিষক্রিয়া হবে। আমার কাছে বিষ দূর করার জিইউ আছে। তাছাড়া যত গভীরে যাবে বিষাক্ত কুয়াশা তত ঘন হবে, আর চারপাশ থেকে ভূত প্রেত বের হয়ে আসবে। তখন তুমি দিক হারিয়ে ফেলবে, আর শুধু আমার রিটার্ন হার্ট জিইউই তোমাকে ফেরার সঠিক রাস্তা দেখাতে পারবে। কথাটা শেষ করতেই মেয়েটার পেট থেকে হঠাৎ করে একটা ক্ষুধার্ত শব্দ বেজে উঠল। ফ্যাং ইউএন তার পেটের দিকে তাকাল, আর গেইয়াও লজ্জায় লাল হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বোঝানোর চেষ্টা করল, আসলে আমার বিগ স্টমেক হর্সটাকে পয়জন বিয়ার্ড উলফরা খেয়ে ফেলেছে। আমার প্রাইমিভাল স্টোনস আর খাবার দাবার সব ওখানেই রাখা ছিল। বিগ স্টমাক হর্স হল নর্দার্ন প্লেন্সের খুব পরিচিত একটা বাহন। এদের দুটো পেট থাকে, একটা খাবার হজম করার জন্য আর অন্যটা মালপত্র জমিয়ে রাখার জন্য। নর্দার্ন প্লেন্সের জিইউ মাস্টাররা যখন দলবল নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তখন সাধারণত এই ঘোড়াগুলোই ব্যবহার করে। ফ্যাং ইউএন কৌতূহল নিয়ে জানতে চাইল, তোমার বাবা যখন যে ট্রাইবের দলপতি, তখন তার মেয়ে হয়েও তুমি এত সাধারণ একটা বাহন নিয়ে বের হলে কেন? গে ইয়াও একটা দীর্ঘশ্বাস ফেলে অকপটে বলে ফেলল, বাবা তো আমার সব জিইউ নিজের কাছে আটকে রেখেছিল। একটা বিগ স্টমাক হর্স আর এত রসদপত্র জোগাড় করে একা একা পালিয়ে আসতে পেরেছি, এটাই তো অনেক বড় ব্যাপার। কথাটা বলেই সে বুঝতে পারল মুখ ফসকে কি বলে ফেলেছে। সাথে সাথে তার চেহারাটা ফ্যাকাসে হয়ে গেল। ফ্যাং ইউএন ভ্রু কুঁচকে তাকাল। সে শান্ত গলায় বলল, পালিয়ে এসেছ? তার মানে তুমি বিয়ে ভেঙে পালিয়েছ? মেয়েটা চোখ বড় বড় করে অবাক হয়ে ফ্যাং ইউএনের দিকে তাকাল। সে চেঁচিয়ে উঠে বলল, তোমার কাছে কি মাইন্ড রিডিং জিইউ আছে? তুমি জানলে কি করে? ফ্যাং ইউএন মৃদু হাসল। সে শুধু আন্দাজ করেছিল, তবে সেই অনুমানের পেছনে যথেষ্ট যুক্তি ছিল। নর্দার্ন প্লেন্সে মেয়েদের অবস্থান পুরুষদের তুলনায় অনেক নিচে ছিল, এমনকি বাজারে তাদের পণ্যের মতো কেনাবেচাও করা হতো। সাদার্ন বর্ডারে নারী দলপতি থাকার নজির থাকলেও নর্দার্ন প্লেন্সে মেয়েদের হাতে ক্ষমতা দেওয়ার কোনো নিয়ম ছিল না। এর মূল কারণ ছিল জায়ান্ট সান ইমমর্টাল ভেনারেবল এর আমল থেকে চলে আসা পুরনো সব রীতিনীতি। ফ্যাং ইউএনের স্মৃতি অনুযায়ী আগামী 3 বছরের মধ্যে নর্দার্ন প্লেন্স জুড়ে বীরদের এক রক্তক্ষয়ী লড়াই শুরু হবে। শেষমেশ হেই ট্রাইবের দলপতি হেই লোল্যান্ড জয়ী হয়ে 10 বছরের জন্য রাজদরবারের শাসক বনে যাবে। তবে সে হবেই এই প্রান্তরের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এক শাসক। হেই লোল্যান্ড প্রচণ্ড লম্পট প্রকৃতির লোক ছিল। ক্ষমতায় বসার পর সে বিভিন্ন গোত্রের সুন্দরীদের নিজের হারেমে টেনে নিয়েছিল।
কিন্তু একই সাথে সে সমাজে নারীদের মর্যাদা বাড়ানোর নতুন নিয়ম চালু করে লিঙ্গ সমতা আনারও চেষ্টা করেছিল। এই নিয়ম অন্য সব গোত্রের স্বার্থে প্রচণ্ড আঘাত হানে এবং চারিদিকে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে। ফলে ক্ষমতার মাত্র 2 বছরের মাথায় নিজের গোত্রের লোকেরাই হেই লো ল্যান্ডকে ধোঁকা দিয়ে দরবারের বাইরে নিয়ে গোপনে হত্যা করে। এর পরপরই বাকি সব গোত্র মিলে হেই ট্রাইবের রাজত্ব ধ্বংস করে দেয় এবং সিংহাসন দখলের লড়াই আবার নতুন করে শুরু হয়। সেই রক্তক্ষয়ী যুদ্ধ পুরো 5 বছর ধরে চলেছিল। এই ভয়াবহ যুদ্ধের কারণে নর্দার্ন প্লেন্সের প্রতিটি গোত্র দুর্বল হয়ে পড়েছিল। আর ভবিষ্যতে যখন সেন্ট্রাল কন্টিনেন্ট বাকি 4 অঞ্চলে আক্রমণ চালায়, তখন এটাই হয়ে দাঁড়ায় এই প্রান্তরের সবচেয়ে বড় দুর্বলতা। নর্দার্ন প্লেন্সের বহু মেয়েই তাই বিয়ে থেকে বাঁচতে পালিয়ে যেত। দলপতির মেয়ে হওয়া সত্ত্বেও যখন ইয়াও একা একা এই পয়জন গ্রাসল্যান্ডে এসে পড়েছে, তখন ফ্যাং ইউয়েন স্বাভাবিকভাবেই এমন একটা আন্দাজ করেছিল। ফ্যাং ইউয়েন তার মুভিং পার্সপেক্টিভ কাপ গু থেকে খাবার বের করে গিয়ে ইয়াওয়ের দিকে বাড়িয়ে দিল। মেয়েটা ভীষণ ক্ষুধার্ত ছিল। সে গপাগপ খাবার মুখে পুড়ে দিয়ে অস্পষ্ট গলায় বলতে লাগল, ম্যান ট্রাইবের ম্যান ডুও আমাকে বিয়ে করতে চেয়েছিল। সে ওদের দলপতির 3 নম্বর ছেলে, দেখতে একটা রোগাপটকা বানরের মতো। তাছাড়া সে অসুস্থ থাকে আর তার কাল্টিভেশন মাত্র র্যাঙ্ক 2। বাপের ক্ষমতা দেখিয়ে সবসময় নিজের গোত্রের ভেতরে দাপট দেখিয়ে বেড়ায়, কোনো বীরত্ব নেই তার ভেতর। আমি এমন একটা অপদার্থকে বিয়ে করতে চাই না। সে চিবোতে চিবোতে আবার বলল, কিন্তু ম্যান ট্রাইব হল এক বিশাল শক্তি, আর আমাদের জি ট্রাইব এইমাত্র নতুন জায়গায় এসে দুর্বল হয়ে পড়েছে। ম্যান ট্রাইব খুব লোভনীয় যৌতুক দিতে চেয়েছিল আর আমাদের গোত্রকে 1 টুকরো উর্বর জমিও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বাবা ওইসব উপহারের লোভে পড়ে আমাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাই রাগে দুঃখে আমি পালিয়ে এসেছি। বীর চ্যাংশানিন, তুমি আমাকে ছিনিয়ে নাও না কেন? নর্দার্ন প্লেন্সের প্রথাগুলো ছিল বেশ বুনো আর অদ্ভুত। তাদের একটা বড় রীতি ছিল কোণে ছিনতাই করা। এভাবে ছিনিয়ে নেওয়া বউকে স্বাভাবিকভাবে বিয়ে করা স্ত্রীর চেয়েও বেশি সমাদর করা হতো। ফ্যাং ইউয়েন হেসে বলল, তোমায় নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তাড়াতাড়ি খেয়ে নাও, পেট ভরলেই আমরা রওনা দেব। ইয়াও এর কালো চোখের মণিগুলো চঞ্চল হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, আর একটা পথও আছে। তুমি আমাদের যে ট্রাইবে এসে ঘরজামাই হতে পারো। আমাদের প্রান্তর অনুযায়ী কেবল বীররাই সুন্দরীদের পাওয়ার যোগ্য। ম্যান ট্রাইব যদি ঝামেলা করতেও আসে, তাদের নিয়ম মেনেই এগোতে হবে। ওই রোগাবানোর ম্যান ডুওকে তোমার সাথে দৈরথে নামতে হবে। বীর চ্যাং শান ইন, তুমি তো এত শক্তিশালী, তুমি নির্ঘাত ম্যান ডুওকে পিটিয়ে ছাতু বানিয়ে দেবে। ফ্যাং ইউয়েনের মুখের হাসি মিলিয়ে গেল। সে শক্ত গলায় বলল, আমি বলেছি তো, তোমায় নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ইয়াও দমে যাওয়ার পাত্রী ছিল না। সে নর্দার্ন প্লেন্সের মেয়েদের স্বভাবসুলভ স্পষ্টবাদিতা নিয়ে বলে উঠল, আগ্রহ থাকবে না কেন? আমি কি দেখতে সুন্দর নই? আমি তো যে ট্রাইবের সবচেয়ে সুন্দরী মেয়ে। ওই ম্যান ডুও দূর থেকে এক নজর দেখেই আমার প্রেমে পড়ে বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। বীর চ্যাং শানিন, আমাদের গোত্রে থাকলে তোমারই লাভ হবে। তুমি একজন বহিরাগত। গোত্রে বিয়ে না করলে এখানকার কেউ তোমাকে আপন ভাববে না, উল্টো সব জায়গায় সন্দেহ আর বৈষম্যের শিকার হবে। ফ্যাং ইউয়েন গম্ভীর হয়ে বলল, আমি তো বলেছি আমি নর্দার্ন প্লেন্সেরই লোক। ইয়াও মিষ্টি করে হেসে জবাব দিল, বীর যোদ্ধা, তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না। তোমার কথা বলার টান তোমার আসল পরিচয় ফাঁস করে দিয়েছে। তাছাড়া তোমার খাবারগুলো এখানকার শুকনো মাংস বা বিস্কুট নয়। আমাকে নিজের করে নাও না। আমাদের এই দেখা হওয়াটা কি লংজেভিটি হেভেনেরই কোনো ব্যবস্থা নয়? ফ্যাং ইউয়েন মাথা নিচু করে নিজের চোখের শীতল ভাবটা লুকিয়ে ফেলল। তার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সে শান্ত গলায় বলল, আমাকে একটু ভেবে দেখতে দাও, এত তাড়াহুড়ো করার দরকার নেই। এই বলে সে কিছু প্রাইমিভাল স্টোনস ইয়াওয়ের হাতে তুলে দিল। ইয়াও মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ, ঠিকমতো ভেবে দেখো, একদম ঠান্ডা মাথায়। সে পাথরগুলো সাবধানে হাতে নিয়ে যোগ করল, এই প্রাইমিভাল স্টোনসগুলো আমি পরে তোমাকে ঠিক ফেরত দিয়ে দেব। ফ্যাং ইউয়েন শুধু মাথা নাড়ল। ইয়াও আর কোনো কথা না বাড়িয়ে প্রাইমিভাল স্টোনস থেকে শক্তি শোষণ করতে লাগল, যাতে তার প্রাইমিভাল এসেন্স দ্রুত পূরণ হয়ে শরীরে শক্তি ফিরে আসে। তারা বিষাক্ত প্রান্তরের যত গভীরে এগোতে থাকল, বাতাসের হালকা বিষ তত ঘন হতে শুরু করল। আগে যা খালি চোখে বোঝা যাচ্ছিল না, এখন সেখানে আবছা বেগুনি রঙের ধোঁয়া পরিষ্কার দেখা যাচ্ছিল। ইয়াও হঠাৎ থমকে দাঁড়িয়ে আতঙ্কে তাকিয়ে বলল, থামো, সামনে নেকড়ের দল। বোঝাই যাচ্ছিল আগের লড়াইটা তার মনে গভীর ভয়ের ছাপ রেখে গেছে। ফ্যাং ইউয়েন দাঁড়িয়ে পড়ল। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে সে তার ইনভেস্টিগেটিভ জিইউ দিয়ে নেকড়েগুলোর অবস্থান টের পেল। সে মনে মনে ইয়াওয়ের প্রতি একটু অবাক না হয়ে পারল না। স্থানীয় মেয়ে হওয়ায় তার ইনভেস্টিগেটিভ জিইউটা আসলেই বেশ কাজের। ফ্যাং ইউয়েন হু ইমর্টাল ব্লেসড ল্যান্ডে নিজের র্যাঙ্ক 4 ইনভেস্টিগেটিভ জিইউ তৈরি করেছিল, কিন্তু নর্দার্ন প্লেন্সের আঞ্চলিক নিয়মে শক্তি কমে যাওয়ায় সেটা এখন ইয়াওয়ের র্যাঙ্ক 3 জিইউ এর কাছেও মার খেয়ে যাচ্ছে। নেকড়ের দলের ক্ষুধার্ত গর্জন ক্রমেই জোরালো হয়ে উঠল।
দেখতে দেখতে শত শত পয়জন বিয়ার্ড উলফ তাদের চোখের সামনে এসে হাজির হল। গে ইয়াওয়ের মুখ ভয়ে ফ্যাকাসে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, এত নেকড়ে! এই দলের আকার আগের চেয়ে অনেক বড় ছিল, সংখ্যায় প্রায় 1000-এর কাছাকাছি। বিস্ট কিং যত শক্তিশালী হয়, তার নিয়ন্ত্রণে থাকা পশুর সংখ্যাও তত বাড়ে। এই শতপশুর দলপতি আগেরটার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ফ্যাং ইউয়েন বিরক্ত হয়ে হুঙ্কার দিল, প্যানিক করছো কেন? নিজেকে সামলাও। বলেই সে মাটিতে জোরে লাথি মেরে সোজা সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। মেয়েটা চমকে উঠে তাকে ডাকতে চাইল, কিন্তু ফ্যাং ইউয়েন ততক্ষণে নেকড়েগুলোর ভেতরে ঢুকে পড়েছে। অনেকগুলো পয়জন বিয়ার্ড উলফ সাথে সাথে গিয়ে ইয়াওয়ের দিকে তেড়ে এল। মেয়েটা চিৎকার করে বলে উঠল, ওয়াটার আর্মার! মুহূর্তের মধ্যে জলীয় বাষ্প জমে গিয়ে তার পুরো শরীরে হালকা নীল রঙের একটা পানির বর্ম তৈরি করল। সে আঙুল উঁচিয়ে কমান্ড দিল, স্পাইরাল ওয়াটার অ্যারো জিইউ। শাঁ শাঁ করে পানির ঘূর্ণি তীর ছুটে গেল। নিমেষেই সে 3টি নেকড়েকে খতম করল এবং আরও 5-6টিকে গুরুতর আহত করে দিল। কিন্তু ঠিক তখনই 1 ডজনেরও বেশি বিষাক্ত নেকড়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটা ঘাবড়ে গিয়ে পেছাতে লাগল। সে 2 হাত সামনে বাড়িয়ে চিৎকার করল, ওয়াটার ড্র্যাগন জিইউ! তার হাত থেকে 3 নখওয়ালা এক বিশাল জলদানব ড্রাগন গর্জন করে ছুটে গিয়ে চারপাশের পরিবেশ কাঁপিয়ে দিল। ড্রাগনের হানায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এল। গে ইয়াও অস্থির হয়ে রণক্ষেত্রের মাঝখানে তাকিয়ে চেঁচিয়ে উঠল, বীর চ্যাংশান ইন, মরে যেও না যেন! কিন্তু মাঝখানের দৃশ্য দেখে সে তাজ্জব বনে গেল। সে যা ভেবেছিল পরিস্থিতি মোটেও তেমন ছিল না। ফ্যাং ইউয়েন নেকড়ের দলের ভেতর তাণ্ডব চালাচ্ছিল। তার একটি ধাক্কায় বহু নেকড়ে ছিটকে গিয়ে পড়ছিল। হিংস্র পয়জন বিয়ার্ড ওলফগুলোকে তার সামনে সাধারণ ভেড়ার বাচ্চার মতো মনে হচ্ছিল। ফ্যাং ইউয়েনের পুরো শরীর জলজলে সোনালি বর্মে ঢাকা ছিল, আর মাঝে মধ্যেই একটা সোনালি ড্রাগন বের হয়ে চারপাশের নেকড়েগুলোকে উড়িয়ে দিচ্ছিল। হাজারো নেকড়ে ঘিরে ধরেও তাকে কাবু করতে পারছিল না। সে ছিল সম্পূর্ণ নির্ভীক আর দুর্ধর্ষ। তার হাতের ঘুষি বা পায়ের লাথি যে নেকড়ের গায়ে লাগছিল, তার হাড়গোড় চুরমার হয়ে আর্তনাদ করতে করতে মাটিতে লুটিয়ে পড়ছিল। পাশাপাশি সে নেকড়েদের রাজার সাথেও এক তুমুল লড়াইয়ে মেতে উঠেছিল। বিষাক্ত নেকড়ের দলপতিটাও ছিল মারাত্মক শক্তিশালী। তার সারা শরীরে নীল বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সে মুখ থেকে সবুজ বিষ উগড়ে দিচ্ছিল। তার গতির তীব্রতায় বাতাসে ছায়া পড়ছিল। গে ইয়াও আঁতকে উঠে ভাবল, এই উলফ কিংয়ের শরীরে অন্তত 3টি বুনো জিইউ আছে। তার মন আবার ফ্যাং ইউয়েনের জন্য উদ্বেগে ভরে উঠল। কিন্তু খানিক পরেই তার ভয় শ্রদ্ধায় রূপ নিল। ফ্যাং ইউয়েন খুব বুদ্ধি খাটিয়ে লড়ছিল। সে উলফ কিংয়ের সাথে সরাসরি না জড়িয়ে সাধারণ নেকড়েদের বাধা হিসেবে ব্যবহার করে রাজার গতি আটকে দিচ্ছিল। উলফ কিংয়ের কাছে গতির জিইউ থাকলেও ভিড়ের চাপে সে ঠিকমতো নড়তে পারছিল না এবং একের পর এক মার খাচ্ছিল। ফ্যাং ইউয়েনের একটি বিধ্বংসী ঘুষি দেখে গে ইয়াওয়ের রক্ত গরম হয়ে উঠল। মনে মনে সে রোমাঞ্চিত হয়ে ভাবল, একেই বলে সত্যিকারের পুরুষ। সে নিজের চারপাশের নেকড়েগুলোকে শেষ করে তার পানির ড্রাগনটাকে বাকি নেকড়েদের ওপর লেলিয়ে দিল। সে একজন র্যাঙ্ক 3 মিডল স্টেজ জিইউ মাস্টার ছিল, তাই তার আক্রমণও ছিল বেশ মারাত্মক। ফলে বিশৃঙ্খল নেকড়েগুলোর একটা বড় অংশ হঠাৎ ফ্যাং ইউয়েনকে ছেড়ে গে ইয়াওয়ের দিকে ঘুরে গেল। ফ্যাং ইউয়েনের চেহারার ভাব বদলে গেল। সে ধমক দিয়ে উঠল, তোমাকে কে আসতে বলেছে? এক পাশে সরে যাও। পাল্টা আক্রমণে গে ইয়াও ফ্যাকাসে হয়ে দ্রুত পেছনে হটে গেল। ফ্যাং ইউয়েন প্রচণ্ড শক্তি খরচ করে লড়াই চালিয়ে আবার সব নেকড়ের নজর নিজের দিকে ফিরিয়ে নিল। কিছুক্ষণ পর ফ্যাং ইউয়েন হঠাৎ এক বিশালাকার বিস্ট ফ্যান্টম জাগ্রত করে এক আঘাতে উলফ কিংয়ের প্রতিরক্ষা ভেঙে দিল। সুযোগ পেয়েই সে নেকড়ে রাজার কাছে গিয়ে তার মাথাটা মাটিতে চেপে ধরল এবং নির্মমভাবে আঘাত করতে লাগল। দৃশ্যটা ছিল প্রচণ্ড নৃশংস। হাজার পশুর রাজা হওয়ার মুখে থাকা সেই শক্তিশালী উলফ কিংকে ফ্যাং ইউয়েন নিজের হাতে পিটিয়ে মেরে ফেলল। নেকড়ে সর্দারের মৃত্যুর সাথে সাথেই নেকড়ে দলের মনোবল ভেঙে গেল। তারা বিশৃঙ্খলভাবে চারিদিকে পালাতে শুরু করল। একটা রক্তক্ষয়ী যুদ্ধ হঠাৎ করেই এভাবে শেষ হয়ে গেল। গে ইয়াও দৌড়ে কাছে আসল। চিন্তিত চোখে তাকিয়ে সে বলল, তুমি চোট পেয়েছ? ফ্যাং ইউয়েন শান্ত গলায় বলল, কিছু না। তার ক্ষতগুলো দেখতে ভয়াবহ লাগলেও সবকিছুই তার নিয়ন্ত্রণে ছিল। সে সাথে সাথেই সেলফ রিলায়েন্সগু সক্রিয় করল। তার শরীরের কাটাছেঁড়াগুলো জোড়া লেগে সেরে উঠতে শুরু করল। সেলফ রিলায়েন্সগু ছিল একটি র্যাঙ্ক 3 জিইউ, কিন্তু নর্দার্ন প্লেন্সের নিয়মের কারণে এটা মাত্র র্যাঙ্ক 2-এর ক্ষমতা দেখাচ্ছিল। ফ্যাং ইউয়েনের ক্ষত কিছুটা সারার পরেই এর প্রভাব দুর্বল হয়ে গেল। গে ইয়াও নিজের হাত নাড়িয়ে বলল, যোদ্ধা চ্যাংশানিন, আমাকে চিকিৎসা করতে দাও। তার হাত থেকে জলীয় বাষ্প উঠে ফ্যাং ইউয়েনের মাথার উপরে একটা নীলচে সবুজ মেঘ তৈরি করল। সেই মেঘ থেকে হালকা বৃষ্টির ফোঁটা ঝরে পড়ে ফ্যাং ইউয়েনের শরীরে লাগল। তার ক্ষতগুলো দ্রুত ভালো হতে শুরু করল। ফ্যাং ইউয়েন ভুরু কুঁচকে বলল, এটা স্প্রিং রেইন জিইউ। এই জিইউ এর চিকিৎসার পরিধি অনেক বড়,
শুধু আমার একার পেছনে এটা অপচয় করছ কেন? এটা বন্ধ করো। কথাটা বলেই সে গোল্ডেন ব্রিজ জিইউ সক্রিয় করল। এই জিইউটি সে টি-মু বাইয়ের কাছ থেকে পেয়েছিল। এটা একটি র্যাঙ্ক ৪ নিরাময় জিইউ হলেও এখন র্যাঙ্ক ৩-এর মতো কাজ করছিল। তবুও এর কার্যক্ষমতা ছিল দুর্দান্ত। গে ইয়াও দেখল ফ্যাং ইউয়েনের চারপাশে একটি সোনালি ঘূর্ণিবায়ু তৈরি হল। সেটা তার চারপাশ দিয়ে কয়েকবার ঘুরে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই সব ক্ষত উধাও হয়ে গেল। মেয়েটি অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি জিইউ? ফ্যাং ইউয়েন কোনো উত্তর দিল না। সে ঘুরে বসে নেকড়ে সর্দারের মৃতদেহটা সাবধানে পরীক্ষা করতে লাগল। গে ইয়াও তার পেছনে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে প্রশংসার সুরে বলল, যোদ্ধা চ্যাং শান ইন, তুমি সত্যিই অসাধারণ একজন বিশেষজ্ঞ। বাবা সবসময় বলতো শুধু চাষাবাদের ওপর ভরসা করে যুদ্ধ করা বোকামি। আমি তোমাকে নেকড়েদের ভিড়ে ঝাঁপিয়ে পড়তে দেখেছি, পরিস্থিতি এত বিপজ্জনক ছিল, তবুও তুমি সবকিছু কত সহজে সামলে নিলে। বাবার কথার আসল অর্থ আমি আজ বুঝতে পারলাম। ফ্যাং ইউয়েন শুধু একটা মৃদু শব্দ করে উঠে দাঁড়াল। তার ৫০০ বছরের যুদ্ধের অভিজ্ঞতা দিয়ে এই সামান্য নেকড়ে দলকে সামলানো কোনো কঠিন কাজ ছিল না। আঞ্চলিক সীমাবদ্ধতা না থাকলে এতটুকু সময়েরও প্রয়োজন হতো না। খোঁজাখুঁজির পর সে দেখল নেকড়ে সর্দারের শরীরে ৩টি বুনো জিইউ ছিল, কিন্তু সবগুলোই মরে গেছে। কোনো মূল্যবান জিনিস না পেয়ে ফ্যাং ইউয়েনের মুখের ভাব গম্ভীর হয়ে গেল। সে গে ইয়াওয়ের দিকে তাকিয়ে কড়া সুরে বলল, বোকা? তুমি কি নিজেকে শুধু বোকা ভাবো? তুমি আসলে চূড়ান্ত বোকা। গে ইয়াও মুহূর্তেই থতমত খেয়ে বলল, আরে তুমি এত রূঢ়ভাবে কথা বলছ কেন? ফ্যাং ইউয়েন বিরক্ত হয়ে বলল, একটু আগে তোমার অসাবধান আক্রমণের কারণে বেশিরভাগ নেকড়ে তোমার দিকে ছুটে গিয়েছিল, আর আমার পুরো পরিকল্পনা ভেস্তে যেতে বসেছিল। তোমার মাথায় কি বুদ্ধি বলতে কিছু নেই? গে ইয়াও বুঝতে পারল ভুলটা তারই ছিল। সে নিচু গলায় পায়ের পাতার দিকে তাকিয়ে বলল, আমি জানি তুমি আমার জন্য নেকড়েদের নিজের দিকে টেনে নিয়েছিলে, কিন্তু আমিও তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। ফ্যাং ইউয়েন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম। আমি তোমাকে লড়াইয়ের কিছু কৌশল শিখিয়ে দেব, যাতে ভবিষ্যতে আমার পথে আর বাধা হয়ে না দাঁড়াও। গে ইয়াও মুখ ঘুরিয়ে অভিমানের সুরে বলল, কার বয়ে গেছে তোমার কাছে শেখার? সামনে এগিয়ে চলার সময় ফ্যাং ইউয়েন তাকে একের পর এক পরামর্শ দিতে লাগল। সে বলল, স্পাইরাল ওয়াটার অ্যারো জিইউ ছোড়ার সময় মাথা ঠান্ডা রাখতে হবে। এলোমেলোভাবে আক্রমণ চালালে শুধু নিজের মূল্যবান প্রাইমিভাল এসেন্স নষ্ট হবে। সে আবার বুঝিয়ে বলল, ওয়াটার ড্রাগন জিইউ অনেক বেশি প্রাইমিভাল এসেন্স খরচ করে, খুব দরকার না হলে এটা ব্যবহার করবে না। এই জন্যই তোমার শক্তি এত দ্রুত শেষ হয়ে যায়। ফ্যাং ইউয়েন আরও যোগ করল, আর স্প্রিং রেইন জিইউ ব্যবহার করা বন্ধ করো। এটা বড় দল চিকিৎসার জন্য, শুধু আমাদের দুজনের জন্য এটা অপচয়। গে ইয়াও আগের কথাগুলো রাগের মাথায় বললেও নিজের উন্নতির খাতিরে সে মন দিয়ে সব পরামর্শ শুনল। সে দ্রুত এই জ্ঞানগুলো নিজের মধ্যে আত্মস্থ করে নিতে লাগল। তারা পয়জন গ্রাসল্যান্ডের মধ্য দিয়ে এগিয়ে যেতে থাকল এবং বারবার বিষাক্ত নেকড়ে দলের মুখোমুখি হল। প্রতিবারই গে ইয়াওয়ের পারফরম্যান্স আগের চেয়ে অনেক ভালো হতে লাগল। আবারও একটা বিষাক্ত নেকড়ে দলকে তাড়িয়ে দেওয়ার পর গে ইয়াও কোমরে হাত দিয়ে গর্বের সাথে বলল, হাঁ হাঁ, এবার ভয় পেয়েছ? হতচ্ছাড়া বিষাক্ত নেকড়ের দল, পালাও এখান থেকে। ফ্যাং ইউয়েন তার পেছনের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, সত্যি এক নিষ্পাপ মেয়ে। তার চোখের কোণে একটা শীতল চক্রান্তের আলো খেলে গেল। গে ইয়াওকে পথ দেখানোর আসল কারণ কেবল তার লড়াইয়ের দক্ষতা বাড়ানো ছিল না। ফ্যাং ইউয়েন এর আসল উদ্দেশ্য ছিল তার জিইউ ওয়ার্মসগুলোর ক্ষমতা পুরোপুরি জেনে নেওয়া। ফলাফল হল চমৎকার। মেয়েটি তার সমস্ত গোপন তাসের কথা ফ্যাং ইউয়েনের সামনে ফাঁস করে দিল। গে ইয়াও ছিল র্যাঙ্ক ৩ মিডল স্টেজ স্তরের একজন ওয়াটারপাথ জিইউ মাস্টার। তার কাছে নজরদারির জন্য ছিল র্যাঙ্ক ৩ ফগ স্প্যারো জিইউ, আক্রমণের জন্য ছিল 3 ক্লো ওয়াটার ড্রাগন জিইউ ও স্পাইরাল ওয়াটার অ্যারো জিইউ, প্রতিরক্ষায় ওয়াটার আর্মার জিইউ, চলাচলের জন্য ওয়াটার ট্রেস জিইউ, আর নিরাময়ের জন্য স্প্রিং রেইন জিইউ। তার কোনো সঞ্চয়কারী জিইউ ছিল না, কারণ তার জিনিসপত্র বহনকারী বিগ স্টমাক হর্স আগেই নেকড়েদের হাতে মারা গিয়েছিল। এগুলো ছাড়াও বিষমুক্ত করার জন্য তার কাছে ছিল ক্লেন্সিং গু এবং দিক চেনার জন্য ছিল রিটার্ন হার্ট জিইউ। তার পদমর্যাদার তুলনায় এই জিইউ এর সংগ্রহ সত্যিই বেশ চমৎকার ছিল। ফক্সপ্যারো জিইউ ছিল র্যাঙ্ক ৩-এর মধ্যে অত্যন্ত মূল্যবান এক তদন্তকারী জিইউ, যা কুয়াশাকে পাখির রূপ দিয়ে অনেক দূর পর্যন্ত নজরদারি চালাতে পারত। তার চলাচলের ওয়াটার ট্রেস জিইউ এর গতি র্যাঙ্ক ৪-এর সমকক্ষ হতে পারত। এর একমাত্র সমস্যা ছিল এটা ভেজা পায়ের ছাপ রেখে যেত, যা দেখে সহজেই পিছু নেওয়া সম্ভব হতো। এই জিইউটি আপগ্রেড করার সুযোগ ছিল। র্যাঙ্ক ৪-এ এটি ওয়েভ ট্রেস জিইউতে পরিণত হতে পারত। র্যাঙ্ক ৫-এর দুটি রূপ ছিল ওয়ান্ডারিং ওয়েভ ট্রেস জিইউ, যা মুহূর্তের মধ্যে সরে যাওয়ার ক্ষমতা দিত, আর রিভার ওয়েভ ট্রেস জিইউ, যা জলের ওপর দিয়ে দ্রুত দৌড়াতে সাহায্য করত।
আর র্যাঙ্ক 6-এ এটি হয়ে উঠত অত্যন্ত বিখ্যাত ওয়ার্ল্ডলি ওয়েভ ট্রেস জিইউ। ফ্যাং ইউয়েনের নিখুঁত দিক নির্দেশনা পেয়ে গে ইয়াওয়ের লড়াইয়ের ক্ষমতা ধাপে ধাপে দ্রুত বাড়তে লাগল। গে ইয়াও ঘুরে ফ্যাং ইউয়েনের পাশে এসে আন্তরিক গলায় বলল, যোদ্ধা চ্যাংশান ইন, তুমি সত্যিই অসাধারণ। তোমার শেখানোর ক্ষমতা আমাদের উপজাতির শীর্ষ প্রবীণদের চেয়েও সেরা। তুমি আমাকে পছন্দ না করলেও আমি তোমাকে আমাদের জি ট্রাইবের অতিথি হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। তুমি রাজি থাকলে আমি বাবাকে বলে তোমাকে একজন বহিরাগত প্রবীণ বানানোর ব্যবস্থা করব। যে ট্রাইবের তরুণী হিসেবে তার দূরদর্শিতা ছিল চমৎকার। সে বুঝতে পেরেছিল ফ্যাং ইউয়েন কেবল একজন দক্ষ যোদ্ধাই নয়, অন্যদের শেখানোর এক অবিশ্বাস্য ক্ষমতাও তার আছে। ফ্যাং ইউয়েন হাঁটতে হাঁটতে মাথা নেড়ে বলল, আমি তোমাদের উপজাতির অতিথি হতে পারি, কিন্তু কোনো প্রবীণ হওয়ার আগ্রহ আমার নেই। গে ইয়াও তাকে বারবার বোঝানোর চেষ্টা করল, কিন্তু ফ্যাং ইউয়েন নিজের সিদ্ধান্তে অনড় রইল। মেয়েটি মুখ গোমড়া করে ফ্যাং ইউয়েনের পেছনে পেছনে হাঁটতে লাগল। মনে মনে রাগ করে সে ভাবল, শেখাতে পারো বলে নিজেকে খুব বড় ভাবো, তাই না? আমি এত করে বললাম, তবুও তোমার মন গলল না। তুমি কি আমাদের যে ট্রাইবকে ছোট মনে করো? গে ইয়াও দাঁত কিড়মিড় করে মনে মনে বলল, চ্যাংশান ইন, তুমি একটা চরম বদমাস। একই সাথে তার মনে একটা খটকা লাগল, কিন্তু এই চ্যাংশান ইন নামটা এত পরিচিত লাগছে কেন? আমি কোথায় যেন এই নামটা শুনেছি? পয়জন গ্রাসল্যান্ড সারা বছরই কালো মেঘে ঢাকা থাকত। সেই আবছা অন্ধকারের মধ্য দিয়ে তারা দুজনে বেশ কিছুটা পথ এগিয়ে গেল। হঠাৎ ফ্যাং ইউয়েন থেমে গেল। তার চোখের সামনে ছড়িয়েছিল এক বিশাল সূর্যমুখী ফুলের মাঠ। প্রতিটি ফুলের ডাঁটা ছিল গাঢ় বেগুনি আর পাপড়িগুলো ছিল কুচকুচে কালো। ফুলের কেন্দ্রস্থলে থালার মতো বড় অংশে ভেসেছিল একটি করে ফ্যাকাশে মানুষের মুখ। ঘোস্ট ফেস সানফ্লাওয়ার। এই দৃশ্য দেখে গিয়ে ইয়াও ভয়ে শ্বাস চেপে ধরে ফ্যাং ইউয়েনের আস্তিন আঁকড়ে ধরল। ফিসফিস করে সে বলল, নিশ্চয়ই এখানে প্রচুর মানুষ মারা গিয়েছিল, তাদের অতৃপ্ত আত্মার কারণেই এত ঘোস্ট ফেস সানফ্লাওয়ার জন্মেছে। প্রতিটি ফুল এক একটি অপঘাতে মারা যাওয়া মানুষের আত্মা। চলো আমরা ঘুরে অন্য পথ দিয়ে যাই, এর ভেতরে অনেক ঘোস্ট ক্রাইগু এবং হয়তো ঘোস্ট ফেস গুও লুকিয়ে আছে। ঘোস্ট ক্রাইগু ছিল র্যাঙ্ক 3-এর একটি সোল পাথ জিইউ, যা মানুষের আত্মাকে কাঁপিয়ে দেওয়ার মতো তীক্ষ্ণ আর্তনাদ করতে পারত। আর ঘোস্ট ফেস গু ছিল র্যাঙ্ক 4-এর অত্যন্ত মারাত্মক একটি জিইউ, যা সরাসরি আত্মার ওপর আঘাত হানত। ফ্যাং ইউয়েন মাঠের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, এত বড় মাঠ ঘুরে যেতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হবে। বাইরে কোনো অভিব্যক্তি না দেখালেও ভেতরে ভেতরে সে ভীষণ খুশি ছিল। এই ফুলগুলো নিশ্চিত করল যে সে সঠিক পথেই এগোচ্ছে। এই পথে চললেই সে 20 বছর আগের সেই পুরনো যুদ্ধক্ষেত্রের সন্ধান পাবে এবং সেখানে ফেলে যাওয়া জিইউ ওয়ার্মসগুলো নিজের দখলে নিতে পারবে। সাদার্ন বর্ডারের পাহাড় দেখে পথ চেনা যেত, কিন্তু নর্দার্ন প্লেন্সের দিগন্তজোড়া ঘাসের প্রান্তরে সহজেই দিক হারিয়ে ফেলা সম্ভব ছিল। এই কারণেই গে ইয়াওর সাথে রিটার্ন হার্ট জিইউ নিয়ে চলত, যা কেবল নিজের ঘরের দিকের পথ নির্দেশ করতে পারত, কিন্তু সুনির্দিষ্ট অবস্থান নয়। ফ্যাং ইউয়েন যদি সঠিক লক্ষ্যে পৌঁছাতে চায়, তবে এই ফুলের মাঠের ভেতর দিয়ে যাওয়াই ছিল একমাত্র উপায়। ভাগ্যক্রমে সে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে আলতো করে গে ইয়াওয়ের হাত নিজের জামা থেকে সরিয়ে নিচে বসে পড়ল। মাটিতে 2 হাতের তালু রেখে সে নিজের অ্যাপারচারের ভেতর থেকে একটি জিইউ সক্রিয় করল। মুহূর্তের মধ্যে মাটি ফুঁড়ে ঘন সবুজ ঘাস গজিয়ে উঠল। ঘাসের পাতাগুলো নিজেদের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে ধীরে ধীরে ছোট ছোট পুতুলের আকৃতি নিতে লাগল। এটা ছিল এনস্লেভমেন্ট পাথের র্যাঙ্ক 3 গ্রাস পাপেট গু। এই ধরনের জিইউ ওয়ার্মস কেবল সাউদার্ন বর্ডার এই পাওয়া যেত। গে ইয়াও অবাক চোখে ঘাসের পুতুলগুলোকে বাড়তে দেখে তাকিয়ে রইল। এই ঘাসের পুতুলগুলো ছিল আকারে খাটো ও রোগা, যাদের এক হাতে ছিল বাঁশের তৈরি ধারালো তলোয়ার আর অন্য হাতে বেতের তৈরি ঢাল। এরাই ছিল র্যাঙ্ক 3-এর র্যাটন শেল গ্রাস সোলজার। আগে স্যানচা মাউন্টেনে ফ্যাং ইউয়েন যখন 7 জনের বিরুদ্ধে লড়াই করেছিল, তখন টাই রুও নান এই জিইউ ব্যবহার করেছিল। পরে 3 কিংসের উত্তরাধিকারের ভেতর এক শত্রুকে হত্যা করে ফ্যাং ইউয়েন এটি সংগ্রহ করেছিল। সাদার্ন বর্ডারে একটি র্যাঙ্ক 3 গ্রাস পাপেট গু একদল র্যাঙ্ক 1 জিইউ মাস্টারকে অনায়াসে খতম করতে পারত, আর র্যাঙ্ক 4 গু তৈরি করতে পারত আরও শক্তিশালী সৈন্য। কিন্তু নর্দার্ন প্লেন্স এর আঞ্চলিক বিধিনিষেধের কারণে এই র্যাটন শেল গ্রাস সোলজারগুলো কিছুটা দুর্বল ছিল। তবে ফ্যাং ইউয়েন এদের যুদ্ধের জন্য নয়, কেবল পথ পরিষ্কারের জন্য তৈরি করেছিল। কিছুক্ষণের মধ্যেই প্রায় 1000 র্যাটন শেল গ্রাস সোলজার তাদের সামনে গিয়ে পথ পরিষ্কার করতে শুরু করল। ফ্যাং ইউয়েন গে ইয়াওয়ের হাত ধরল। আরও 100 ঘাসের সৈন্যের সুরক্ষায় তারা সেই ঘোস্ট ফেস সানফ্লাওয়ারের মাঠের ভেতর পা রাখল। চারিদিক থেকে তীক্ষ্ণ আর্তনাদ ভেসে আসতে লাগল। ঘোস্ট ক্রাই গুয়ের বিকট শব্দে সামনের ঘাসের সৈন্যরা একে একে ভেঙে পড়তে লাগল। কারো ডাক ছিল তীব্র আতঙ্কের, কারো বা ভেড়ার ডাকের মতো, আবার কারো স্বরে ছিল জমে থাকা গভীর আক্ষেপ। গে ইয়াও ভয়ে কাঁপতে কাঁপতে বলল,
ভুতুড়ে মুখগুলো উঠে আসছে। ফ্যাং ইউয়েন আলতো করে তার হাতে চাপ দিয়ে শান্ত গলায় সৈন্যবাহিনী পরিচালনা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু র্যাটন শেল গ্রাস সোলজার মূল দল থেকে আলাদা হয়ে গেল এবং আত্মবলিদান দিয়ে সেই উড়ন্ত ভুতুড়ে মুখগুলোকে নিজেদের দিকে টেনে নিয়ে গেল। সূর্যমুখী ফুলের সমুদ্রটা ওরা নিরাপদে পার হয়ে গেল। গে ইয়াও পেছনে তাকিয়ে স্বস্তির লম্বা শ্বাস ফেলল। এতক্ষণে তার বুকের ভয়টা একটু কমল। সে মনে মনে ভাবল, ভাবাই যায় না, ভূতের মতো চেহারার ওই সূর্যমুখী ফুলের বনটা আমরা এত সহজে পার হয়ে গেলাম। মেয়েটা নিজেকে সামলে নিয়ে চারপাশের ঘাসের পুতুলগুলোর দিকে তাকাল। হাতে গোনা কয়েক ডজন পুতুল তখনও বেঁচে ছিল। তাদের ঘিরে একটা দুর্বল সুরক্ষা বলয় তৈরি করে রেখেছিল। গে ইয়াও জীবনে কখনো এমন জিইউ দেখেনি। ব্যাপারটা তার চোখ খুলে দিল। সে ভাবল, এই জিইউগুলোর লড়াই করার ক্ষমতা বেশি না থাকলেও এদের সবচেয়ে বড় সুবিধা হল এদের ঢাল হিসেবে ব্যবহার করা যায়। চ্যাংশান ইন আসলেই প্রস্তুতি নিয়ে এসেছে। ভাবতে ভাবতে মেয়েটা পাশে দাঁড়ানো মানুষটার দিকে তাকাল। ফ্যাং ইউয়েনের সাথে যত বেশি সময় কাটছিল, গে ইয়াও এর কৌতূহল ততই বাড়ছিল। তার সম্পর্কে সবকিছু জানার একটা তীব্র জেদ চেপে বসল মেয়েটার মনে। সে মনে মনে ভাবল, মানুষটা আসলে কে? এই বিষাক্ত ঘাসবনে ঢোকার পেছনে তার মতলব কি? চ্যাংশানির নামটা খুব চেনা লাগছে, আগে কোথাও শুনেছি আহারে। হঠাৎই গে ইয়াও এর মুখটা লজ্জায় লাল হয়ে উঠল। একটু আগে যখন তারা সূর্যমুখী ফুলের বনটা পার হচ্ছিল, ফ্যাং ইউয়েন তার হাত ধরে রেখেছিল। ভূতের সেই ভয়ঙ্কর কান্না আর বিভৎস মুখগুলো দেখে সে এত ভয় পেয়েছিল যে প্রায় ফ্যাং ইউয়েনের হাত জড়িয়ে ধরে চলছিল, নিজেও তখন খেয়াল করেনি। গে ইয়াও তাড়াতাড়ি ফ্যাং ইউয়েনের হাত ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়াল। সেই নিরাপদ দূরত্বে যাওয়ার পর ফ্যাং ইউয়েন আস্তে আস্তে থামল। ঘুরে দাঁড়িয়ে পেছনে সূর্যমুখী বনটার দিকে তাকাল। ফ্যাং ইউয়েন ভাবল, ঘোস্ট ক্রাইগু আর ঘোস্ট ফেসগু মন্দ না, কিন্তু এগুলো ধরার জন্য যে বিশেষ ধরনের জিইউ দরকার তা আমার কাছে নেই। বুনো জিইউ ধরতে গেলে বিশেষ কিছু কৌশল লাগে। এই দুটো ছিল সোল পাথের জিইউ, তাই এদের ধরার উপায়ও আরও অদ্ভুত। ফ্যাং ইউয়েন নিজের হালকা আফসোসটুকু ঝেড়ে ফেলে কাঁধের ওপর বসা ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গুয়ের দিকে তাকাল। মনে মনে বলল, সময় হয়েছে। ইমমর্টাল জিইউ এর তেজ অনেক বেশি থাকে। এগুলোকে সাধারণ নশ্বরদের অ্যাপারচারের ভেতর রাখা যায় না। স্প্রিং অটাম সিকাডা দুর্বল হয়ে পড়েছিল বলেই অনেক কষ্টে অ্যাপারচারে রাখা সম্ভব হয়েছে। এমনকি ফ্যাং ইউয়েন যদি ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গুকে কাঁধে চুপচাপ বসে থাকতে বলে, তবুও এই ইমমর্টাল জিইউ এর তীব্র তেজ চারদিকে ছড়িয়ে পড়বেই। কোনো জিইউ ইমমর্টাল যদি সেই অনুভূতি টের পায়, তবে ভয়ানক বিপদ নেমে আসবে। তবে ভালো ব্যাপার হল, ফ্যাং ইউয়েনের কাছে এর একটা সমাধান ছিল। সে তার কাছ থেকে ব্রাইট পার্ল গু বের করল। ফ্যাং ইউয়েন প্রাইমিবল এসেন্স ঢেলে দিয়ে বলল, যাও। ব্রাইট পার্ল গু একটা নরম সাদা আলোয় পরিণত হল এবং ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গুয়ের শরীর পুরোপুরি ঢেকে ফেলল। ব্রাইট পার্ল গু হল একটি র্যাঙ্ক 4 গুদামজাতীয় জিইউ, যা মূলত অন্য জিইউকে গভীর ঘুমে আচ্ছন্ন করে শিল করে রাখার জন্য ব্যবহৃত হয়। ফ্যাং ইউয়েন নিজের প্রাইমিবল এসেন্সের প্রায় পুরোটা শেষ করে ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গুকে সিল করতে সফল হল। ফিক্সড ইমমর্টাল ট্রাভেল গু দেখতে সবুজ জেডের মতো প্রজাপতির মতো ছিল, যা একটা হাতের মুঠোর সমান মুক্তার ভেতর আটকে গেল। কিন্তু যেহেতু এটা একটা ইমমর্টাল জিইউ, তাই মুক্তা ভেদ করেও তার হালকা তেজ বাইরে বের হচ্ছিল। তবে তেজটা এখন অনেক দুর্বল হয়ে গিয়েছিল। ফ্যাং ইউয়েন এতে অবাক হল না, কারণ এটা ছিল মাত্র প্রথম পদক্ষেপ। এর পরের পথচলা অনেকটাই সহজ হয়ে এল। হয়তো ওই সূর্যমুখী বনের কারণেই পথে একটাও পয়জন বিয়ার্ড উলফ কিং বা সাধারণ নেকড়ে দেখা গেল না। তারা দুজনে ঘাস বনের আরও গভীরে যেতে লাগল। চারপাশের বিষাক্ত কুয়াশা এত ঘন হয়ে উঠল যে বাতাসে স্পষ্ট বেগুনি রঙের ধোঁয়া দেখা যাচ্ছিল। যখনই তাদের কাশি শুরু হতো, তখনই তারা থেমে গিয়ে নিজেদের জিইউ বের করে শরীরের ভেতরে জমে থাকা বিষ পরিষ্কার করে নিত। ঘাসবনের যত গভীরে যাচ্ছিল, কুয়াশা ততই বাড়ছিল, আর তাদেরও ঘন ঘন থামতে হচ্ছিল। চঞ্চল আর হাসি খুশি গে ইয়াও ও চুপচাপ হয়ে গেল, যাতে বেশি বিষাক্ত বাতাস ফুসফুসে না ঢোকে। একসময় বেগুনি কুয়াশা চারপাশটা একদম ঢেকে দিল। গে ইয়াও আর সহ্য করতে না পেরে জিজ্ঞেস করল, আমরা আর কত দূর যাব? বিষাক্ত ঘাসবনের একদম গভীর এলাকাটা ছিল জীবিত প্রাণীদের জন্য নিষিদ্ধ এক মৃত্যুপুরী। যত ভেতরে যাওয়া যায়, সেখানকার বুনো জানোয়ারগুলো ততই শক্তিশালী হয়। অতীতে অনেক নামিদামি যোদ্ধা এখানে এসে প্রাণ হারিয়েছিল, কেউ আর ফিরে আসেনি। তাদের মধ্যে র্যাঙ্ক 3, এমনকি র্যাঙ্ক 4-এর মতো উঁচু স্তরের মাস্টাররাও ছিল। ফ্যাং ইউয়েন ধীর পায়ে হাঁটতে হাঁটতে শান্ত গলায় বলল, প্রায় চলে এসেছি। বলতে বলতে সে একসময় থেমে গেল। গে ইয়াও খুশি হয়ে জিজ্ঞেস করল, পৌঁছে গেছি? এখানেই? ফ্যাং ইউয়েন কোনো উত্তর দিল না।
সে হাঁটু গেড়ে বসে অদ্ভুত দেখতে কিছু বিষাক্ত ঝোপঝাড় সরিয়ে দিল, আর সাথে সাথেই তার সামনে একটা লুকানো গর্ত ভেসে উঠল। গর্তটা একটা বড় বাটির সমান গোল ছিল, তার ধারগুলো একদম মসৃণ। গর্তের ভেতরটা ছিল নিকষ কালো অন্ধকারে ভরা। গে ইয়াও গর্তটার দিকে তাকিয়ে ভয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। সে কাঁপা কাঁপা গলায় বলল, এটা আর্থ স্পাইক র্যাটের খোঁড়া গর্ত। এরা একসাথে হাজার হাজার, এমনকি লাখ লাখ দল বেঁধে থাকে। মাটির নিচে, ঘাসের নিচে এদের বাস। মাটিতে কোনো কম্পন পেলেই নিচ থেকে সোজা আক্রমণ করে। এদের মাথাগুলো স্টিলের কাঁটার মতো ধারালো, একবার উপরের দিকে ছুঁড়ে মারলে মানুষের পা সোজা ফুটো হয়ে যায়, এমনকি ঘোড়ার খুঁড়ো চিরে বেরিয়ে যায়। গে ইয়াও দ্রুত বলে চলল, আমরা আর সামনে যেতে পারব না। একবার যদি এরা ঘিরে ফেলে, বেঁচে ফেরার কোনো উপায় থাকবে না। আমরা অগণিত ইঁদুরের বন্যায় ডুবে মারা যাব। আসার পথে যে আমরা একটাও বিষাক্ত নেকড়ে দেখিনি, তার মানে এই এলাকার আসল মালিক হল এই আর্থ স্পাইক র্যাট। কে জানে, এদের দলনেতা হয়তো লাখো পশুর রাজা। মেয়েটা ছোটবেলা থেকেই ঘাসবনে বড় হয়েছে, তাই এই কাঁটামাথার ইঁদুরগুলো কত ভয়ানক হতে পারে তা সে খুব ভালো করেই জানত। ফ্যাং ইউয়েন সোজা উঠে দাঁড়িয়ে বলল, না, আমার গন্তব্য আরও সামনে। গে ইয়াও অস্থির হয়ে বলল, চ্যাং শানিন, অতিরিক্ত সাহস দেখানো মানে নিজের মরণ ডেকে আনা। হেঁটে হেঁটে এটা পার হওয়া অসম্ভব। সত্যি বলতে কয়েক পা ফেললেই ইঁদুরগুলো ঝাঁপিয়ে পড়বে। ফ্যাং ইউয়েন হালকা হেসে বলল, কে বলল আমি হেঁটে যাব? কথাটা শেষ হতে না হতেই তার পিঠ থেকে কুচকুচে কালো দুটো ডানা গজিয়ে উঠল। গে ইয়াও চোখ বড় বড় করে চেয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই ফ্যাং ইউয়েন তাকে কোলে তুলে নিল। মেয়েটা আতঙ্কে চিৎকার করে উঠল, আর ঠিক তখনই ফ্যাং ইউয়েন ডানা ঝাপটে মাটি ছেড়ে শূন্যে উড়ে গেল। গে ইয়াওয়ের বুক ধড়ফড় করছিল, কানে শোঁ করে বাতাস লাগছিল। পা দুটো শূন্যে ভাসতে দেখে সে ভয়ে ফ্যাং ইউয়েনের গলা শক্ত করে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর সম্বিত ফিরে পেয়ে মেয়েটা ফ্যাং ইউয়েনের কোলে বসেই খিলখিল করে হেসে উঠল। বলল, চ্যাং শান ইন, তুমি উড়তেও পারো। বাবার একটা ফ্লাইং ক্লাউড জিইউ আছে। ছোটবেলায় বাবা আমাকে আকাশে নিয়ে ওড়াত, কিন্তু ফ্লাইং ক্লাউড জিইউ হল একটা র্যাঙ্ক 4 জিইউ। আমি ওটা চালাতে পারি না। পারলেও বাবা দিতে চাইত না, আকাশ থেকে পড়ে যাওয়ার ভয়ে। গে ইয়াও একটু ভেবে কৌতূহল নিয়ে আবার বলল, চ্যাং শানিন, এটা কোন উড়ন্ত জিইউ? আমি তো আগে কখনো দেখিনি। ফ্যাং ইউয়েন কোনো জবাব দিল না। মেয়েটা দম্বার পাত্রী নয়। সে বলল, এটা কি র্যাঙ্ক 3-এর ইগল উইংস জিইউ? গতি আর উচ্চতা তো ওরকমই লাগছে, কিন্তু দেখতে তো তার মতো না। ফ্যাং ইউয়েন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি বড্ড বেশি কথা বলো। অকাজের প্রশ্ন বাদ দিয়ে সামনের ওই শ্যাডো ক্রোগুলোর দিকে নজর দাও। গে ইয়াও চমকে উঠে তাকালো। শ্যাডো ক্রো? সামনে তাকাতেই সে দেখতে পেল 3টে শ্যাডো ক্রো কোনো শব্দ না করে তাদের দিকে উড়ে আসছে। পাখিগুলো একটা চিলের মতো বড় ছিল, শরীরটা কুচকুচে কালো, আর ওরা উড়ছিল একদম নিঃশব্দে। এই বিষাক্ত কুয়াশার মাঝে ওদের দেখা পাওয়া আরও কঠিন ছিল। মেয়েটার মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, চ্যাং শান ইন, ওড়ার ব্যাপারে তোমার হাত কেমন? যদি ভালো না হয় তবে নিচে নেমে ঘাসবনে দাঁড়িয়ে লড়াই করি চলো। ফ্যাং ইউয়েন নির্লিপ্ত গলায় বলল, ভয় নেই। তোমাকে ধরে রেখেছি, তাই আমি নিজে সরাসরি আক্রমণ করতে পারব না। এরপর কি হবে তা নির্ভর করছে তোমার স্পাইরাল ওয়াটার অ্যারো কতটা নিখুঁতভাবে নিশানা ভেদ করতে পারে তার ওপর। গে ইয়াও ভ্যাবাচাকা খেয়ে চিৎকার করে উঠল, কি? ওরে বাবা! মেয়েটা তার কথা পুরো বোঝার আগেই ফ্যাং ইউয়েন জোরে ডানা ঝাপটে সোজা সেই 3টে শ্যাডো ক্রোয়ের দিকে ধেয়ে গেল। ফ্যাং ইউয়েন কাজের মাধ্যমেই গে ইয়াওয়ের কথার জবাব দিয়ে দিল। গে ইয়াও মনে মনে আঁতকে উঠল, এ তো পুরো পাগল। পালানোর চেষ্টা না করে উল্টো এই 3টে শ্যাডো ক্রোকে মারতে যাচ্ছে। সে আতঙ্কের চোটে দুটো পানির তীর ছুঁড়ে মারল, কিন্তু সেই দুটো তীরের একটা লক্ষ্যভ্রষ্ট হল, আর অন্যটা কোনো মতে একটা শ্যাডো ক্রোয়ের ডানায় একটু ঘষা খেল। ফ্যাং ইউয়েন চটজলদি নিখুঁত একটা মোড় নিয়ে আবার পাখিগুলোর দিকে এগিয়ে গেল। সে বলল, খুব ধীরগতি, আবার মারো। গে ইয়াও চিৎকার করে বলল, কি? আরে দাঁড়াও, ওদের সাথে এভাবে লড়ো না। আমরা মাটিতে নেই, আর আমাদের প্রতিপক্ষ হল ক্ষিপ্রগতির জন্য বিখ্যাত শ্যাডো ক্রো। আকাশে দুটো মানুষ আর 3টে পাখি একে অপরের দিকে তীব্র গতিতে ছুটে এলো। দূরত্ব পলকের মধ্যে কমে গেল। গে ইয়াও দেখতে পেল একটা শ্যাডো ক্রো তার চোখের সামনে বিশালাকার হয়ে উঠেছে। কাছে আসতেই পাখিটা তার ছুরির মতো ধারালো নখ বের করে আঘাত হানতে গেল। ধারালো নখটা নিজের দিকে ধেয়ে আসতে দেখে গিয়ে ইয়াও ভয়ে জমে বরফ হয়ে গেল। হাত পা শক্ত হয়ে সে পুরো অসাড় হয়ে রইল। সে ভাবল, এবার ধাক্কা লাগবে, আমি নির্ঘাত মারা যাব। ঠিক তখনই ফ্যাং ইউয়েন নিজের ডানা গুটিয়ে নিল, এবং তারা দুজনে খুব দ্রুত নিচের দিকে নেমে গিয়ে শ্যাডো ক্রোয়ের নখের আক্রমণ অল্পের জন্য এড়িয়ে গেল। এরপরই সে আবার ডানা মেলে জোরে ঝাপটা দিল। আঁকাবাঁকা গতিতে উড়ে গিয়ে সে সোজা ওই শ্যাডো ক্রোয়ের ঠিক পেছনে গিয়ে হাজির হল। ফ্যাং ইউয়েন চেঁচিয়ে বলল, জলদি তীর ছোঁড়ো। ফ্যাং ইউয়েনের গলার আওয়াজ পেয়ে গিয়ে ইয়াওয়ের হাত অবচেতনভাবেই কাজ করে উঠল।
সে সাথে সাথেই একটা স্পাইরাল ওয়াটার অ্যারো ছুঁড়ে মারল। ফ্যাং ইউয়েনের উড়ার কৌশল এত নিখুঁত ছিল যে পাখিটার পিঠ পুরোটা গে ইয়াওয়ের নিশানা বরাবর খোলা ছিল। ঘূর্ণায়মান পানির তীরটা সোজা গিয়ে শ্যাডো ক্রোয়ের শরীর ফুঁড়ে বেরিয়ে গেল। বাতাসে রক্তের একটা ধারা তৈরি হল। পাখিটা মুহূর্তের মধ্যেই প্রাণ হারাল। সুতো কাটা ঘুড়ির মতো সে বিকট শব্দে নিচে আছড়ে পড়ল। ঘাসবনটা এক মুহূর্তের জন্য শান্ত রইল। তারপরই পুরো মাটি কেঁপে উঠল এবং মাটির নিচ থেকে ঝাঁকে ঝাঁকে আর্থ স্পাইক র্যাট বেরিয়ে এল। সেই শ্যাডো ক্রোয়ের মৃতদেহটা নিমিষেই টুকরো টুকরো করে গর্তের ভেতরে টেনে নিয়ে যাওয়া হল। অত বড় পাখিটা চোখের পলকে উধাও হয়ে গেল। শুধু মাটিতে পড়ে রইল কিছুটা রক্ত আর নাড়ি ভুঁড়ির ছোট ছোট টুকরো। দৃশ্যটা দেখে গে ইয়াও ভয়ে একেবারে কুঁকড়ে গেল। সে যদি নিচে পড়ে যেত তবে এই ভয়ঙ্কর ইঁদুরগুলো মুহূর্তের মধ্যে তাকে ছিঁড়ে খেয়ে ফেলত। মৃত্যু তখন নিশ্চিত ছিল। ফ্যাং ইউয়ান তাকে কড়া গলায় ধমক দিয়ে বলল, কি ভাবছ? ওগুলোকে গুলি করো। মেয়েটার ঘোর কেটে গেল। সে দ্রুত আক্রমণ শুরু করল এবং একে একে 10টিরও বেশি তীর ছুঁড়ে বাকি দুটো শ্যাডো ক্রোকে মেরে ফেলল। সেই দুটো পাখির দেহ মাটিতে পড়ার সাথে সাথেই আর্থ স্পাইক র্যাটগুলো সেগুলোকে টেনে নিচে নিয়ে গেল। গে ইয়াওয়ের কপালে তখন ভয়ের ঠান্ডা ঘাম জমে উঠেছে। ফ্যাং ইউয়েন বকা দিয়ে বলল, তোমার নিশানা জঘন্য, তাড়াতাড়ি প্রাইমিভল স্টোনস বের করে নিজের প্রাইমিভল এসেন্স বাড়াও। ফ্যাং ইউয়েনের বকুনি শুনে গে ইয়াও ভয়ে কাঁপতে কাঁপতে একটি প্রাইমিভল স্টোনস বের করতে গেল, কিন্তু হাত কাঁপায় পাথরটা হাত ফসকের নিচে মাটিতে পড়ে গেল। ফ্যাং ইউয়েন রেগে বলল, অপদার্থ কোথাকার। মেয়েটা কেঁদে ফেলার মতো সুরে বলল, আমি খুব দুঃখিত। ফ্যাং ইউয়েনের গলা এবার কিছুটা নরম হয়ে এল। সে শান্ত করে বলল, মনোযোগ দাও, শান্ত হও, তোমার আসল রূপটা দেখাও। সামনে আরও অনেক শ্যাডোক্রো আসবে, তখন কিন্তু আমাকে তোমার ওপরই ভরসা করতে হবে। গে ইয়াও মাথা নেড়ে বারবার বলল, হ্যাঁ ঠিক আছে। ফ্যাং ইউয়েনের সান্ত্বনা পেয়ে মেয়েটার অস্থির মনটা আস্তে আস্তে শান্ত হয়ে এল। পুরো 1 ঘণ্টা পর ফ্যাং ইউয়েন গে ইয়াওকে নিয়ে নিরাপদে মাটিতে নামল। মাটিতে পা পড়তেই গে ইয়াও এর পা অবশ হয়ে এল, মুখটা ফ্যাকাসে হয়ে গেল। সে হাঁপাতে হাঁপাতে ধীরে ধীরে ধাতস্থ হওয়ার চেষ্টা করল। ওড়ার সময় সে অন্তত 100 শ্যাডো ক্রো মেরেছিল। তার মনে হচ্ছিল সে যেন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে। পুরো যাত্রাপথে শ্যাডো ক্রোয়ের ঝাঁক আর নিচে থেকে আর্থ স্পাইক র্যাটের ক্রমাগত আক্রমণে পরিস্থিতি ভীষণ মারাত্মক ছিল। আকাশে অজস্র শ্যাডো ক্রো আর নিচ থেকে ধারালো মাটির কাঁটা ছুটে আসছিল। ফ্যাং ইউয়েন ডানা মেলে এমনভাবে এঁকে বেঁকে উড়ে চলল যে এই বৃষ্টির মতো হামলার ভেতর থেকেও সে বের হওয়ার পথ খুঁজে বের করল। গে ইয়াও মাটিতে নেমে প্রথম ভাবল, এতগুলো শত্রুর মাঝেও সে বেঁচে গেল কিভাবে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার তীব্র স্বস্তি আর ভয়ের পর গে ইয়াও এক অদ্ভুত দৃষ্টিতে ফ্যাং ইউয়েনের দিকে তাকাল। সে তখন নিজের শরীরের ক্ষত সারিয়ে নিচ্ছিল। মেয়েটা অনভিজ্ঞ হলেও বুঝতে পারল ফ্যাং ইউয়েন ওড়ার বিদ্যায় এক দক্ষ ওস্তাদ। তাছাড়া গে ইয়াও কোনো সাধারণ ঘাসভূমির মেয়ে ছিল না, তার বাবা ছিল এক গোত্রপ্রধান। তার দৃষ্টিভঙ্গি অন্যদের চেয়ে আলাদা ছিল। সে মনে মনে ভাবল, এই লোকটার ওড়ার কৌশল নর্দার্ন প্লেইন্সের সেরা উড়ন্ত বিশেষজ্ঞ দং পো কং, সং ছিং ইন আর উ ইয়ের সাথে পাল্লা দেওয়ার মতো। সে মনে মনে ভাবল, চাং শান ইন, তুমি আসলে কেমন মানুষ। ফ্যাং ইউয়েন দ্রুত তার আঘাতগুলো সারিয়ে নিল। এমন ঝড়ের মতো হামলার মুখে সেরা উড়ন্ত বিশেষজ্ঞ হলেও কিছু আঘাত এড়ানো যায় না। সবচেয়ে বড় কথা, সাউদার্ন বর্ডারের র্যাঙ্ক 4 বোন উইংসগু নর্দার্ন প্লেইন্সে নেমে র্যাঙ্ক 3-এর মতো কাজ করছিল। তার ওপর আরেকজনের ওজন তার গতি কমিয়ে দিয়েছিল। তবে গে ইয়াও সঙ্গে থাকায় লাভের পাল্লাই ভারী ছিল। সে যদি পানির তীর ও ড্রাগন দিয়ে কাকের ঝাঁক না মারত আর পানির বর্ম দিয়ে রক্ষা না করত, তবে ফ্যাং ইউয়েনের প্রাইমিভাল এসেন্স ফুরিয়ে যেত। সে ভাবল, সাউদার্ন বর্ডারের জিইউ মাস্টার হিসেবে নর্দার্ন প্লেইন্সে তার শক্তি চেপে রাখা হয়েছে, কিন্তু সময়ের সাথে সাথে সে এই পরিবেশের সাথে মানিয়ে নেবে। মানুষ মানিয়ে নিতে পারলেও গু পোকা মানিয়ে নিতে পারে না। সাউদার্ন বর্ডারের জিইউগুলো এখানে দুর্বল হয়ে পড়ে এবং অনেক বেশি প্রাইমিভাল এসেন্স খরচ করে। গে ইয়াওকে মেরে ফেললে তার জিইউ পাওয়ার সম্ভাবনা খুব কম, তাই তাকে বাঁচিয়ে রেখে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। ফ্যাং ইউয়েন মনে মনে ভাবল, তাকে আসল যুদ্ধক্ষেত্রে পৌঁছাতে হবে এবং তার সাউদার্ন বর্ডারের জিইউগুলো বদলে ফেলতে হবে। ফ্যাং ইউয়েন ব্রাইট পার্ল গু বের করল। এর ভেতরে ফিক্সড ইমমোর্টাল ট্রাভেল গু সিল করা ছিল। সে গে ইয়াওয়ের সামনেই নির্দ্বিধায় ব্রাইট পার্ল গু বের করে নিল। ডাস্টি গু দেখতে একটা কালচে ধূসর সুতো গোটানোর খোসার মতো ছিল, যার গা শিরিষ কাগজের মতো খসখসে। ফ্যাং ইউয়েন প্রাইমিভাল এসেন্স ঢালতেই ডাস্টি গু হালকা শব্দে ফেটে ধূসর ধোঁয়ায় পরিণত হল। ধোঁয়াগুলো ব্রাইট পার্ল গুকে ঢেকে ফেলল, ফলে তার উজ্জ্বলতা এবং ফিক্সড ইমমোর্টাল ট্রাভেল গুয়ের তীব্র আভা ম্লান হয়ে একটা সাধারণ ধূসর মুক্ত রূপ নিল।
গে ইয়াও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, তুমি কি করছ? ফ্যাং ইউয়েন কোনো উত্তর দিল না। সে ম্লানমুক্তটা পকেটে ঢুকিয়ে আবার পথ চলা শুরু করল। বাতাসে বিষাক্ত বেগুনি কুয়াশা ক্রমশ ঘন হয়ে আসছিল, যা তাদের দৃষ্টি আটকে দিচ্ছিল। বিষের প্রভাব কাটাতে তাদের বারবার থেমে জিইউ ব্যবহার করতে হচ্ছিল। হঠাৎ তাদের পায়ের নিচে কিছু একটা মচমচ করে ভেঙে গেল। গে ইয়াও সন্দেহের চোখে নিচু হয়ে তাকিয়ে ভয়ে খরগোশের মতো পিছিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এখানে মানুষের মাথার খুলি কেন? ফ্যাং ইউয়েন পেছন ফিরে না তাকিয়েই গতি বাড়িয়ে বলল, কারণ এটা একটা যুদ্ধক্ষেত্র। গে ইয়াও তাড়াতাড়ি ফ্যাং ইউয়েনের পিছু নিল। যতই তারা এগোল, চারপাশের দৃশ্য দেখে গে ইয়াও ততই চমকে গেল। কুয়াশা ভেদ করে দেখা গেল পচা ঘাসের ওপর মানুষ আর নেকড়ের অসংখ্য কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মাটিতে গভীর গর্ত আর পরীক্ষা দেখে বোঝা যাচ্ছিল বহু বছর আগে এখানে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল। ফ্যাং ইউয়েনকে চারপাশ তন্ন করে খুঁজতে দেখে গে ইয়াও বুঝতে পারল এই যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যেই সে এখানে এসেছে। ২০ বছর আগের এক পুরনো স্মৃতির কথা গে ইয়াওয়ের মনে পড়ে গেল। গে ইয়াও যখন ৪-৫ বছরের ছোট মেয়ে ছিল, তখন তার বাবা এক গণ্যমান্য অতিথির সাথে কথা বলছিল। তারা ঘাসভূমির বীরদের নিয়ে গল্প করছিল। তারা চাং গোত্রের বিখ্যাত এনস্লেভমেন্ট পাথ গু মাস্টার উলফ কিং চাংশান ইয়েনের বীরত্ব এবং তার অন্ধ মাতৃভক্তির প্রশংসা করছিল। তার শত্রু তু গু এর ষড়যন্ত্রের কারণে তার মাকে বিষ দেওয়া হয়, যার ওষুধ স্নোওয়াশ গু খুঁজতে সে এই বিষাক্ত ঘাসভূমিতে একা এসে প্রাণ হারিয়েছিল। চাংশান ইন সেই যুদ্ধে তু গু আর তার ডাকাত দলকে শেষ করে ঘাসভূমিকে রক্ষা করেছিল। গে ইয়াও হাঁ করে ফ্যাং ইউয়েনের দিকে তাকিয়ে বলে উঠল, চাংশান ইন, তুমি উলফকিং চাংশান ইন? ফ্যাং ইউয়েন নির্লিপ্তভাবে খুঁজতে খুঁজতে বলল, ওহ, তুমিও চাংশান ইন এর কথা জানো? গে ইয়াও মাথা নেড়ে বলল, না, তা সম্ভব না। চাংশান ইন বেঁচে থাকলে এখন তার বয়স অন্তত ৪০ বছর হতো। তুমি তো অনেক তরুণ। তোমার চেহারা আর গলার স্বরও আলাদা। তুমি চাংশান ইন নও। ফ্যাং ইউয়েন হেসে বলল, আমি যদি চাংশান ইন না হই, তবে আমি কে? গে ইয়াও একটু ভেবে চোখ উজ্জ্বল করে বলল, চাংশান ইন এর তো একটা ছেলে ছিল। তবে কি তুমি চাংশান ইন এর ছেলে? ফ্যাং ইউয়েন হাসল। সে উত্তর দিতে যাবে, ঠিক তখনই কানের কাছে এক অদ্ভুত শব্দ শোনা গেল। শব্দটা যেন মাটিতে কোনো ভারী পুরনো চাকা চলার মতো। বেগুনি কুয়াশার ভেতর থেকে সাদা হাড়ের তৈরি বিশাল এক চাকা বেরিয়ে এলো। এটা উচ্চতায় ২ জন মানুষের সমান এবং ১.৫ মিটার চওড়া ছিল। চাকার চারপাশ থেকে তীক্ষ্ণ হাড়ের কাঁটা বেরিয়েছিল এবং মাঝখানের অংশে ছিল একটা বিশাল মাথার খুলি, যার চোখের কোটরে জ্বলছিল রক্তলাল আগুন। ফ্যাং ইউয়েন সতর্ক করে বলল, সাবধান, এটা তু গুয়ের র্যাঙ্ক ৫ জিইউ ব্যাটলবোন হুইল। কথা শেষ হতেই চাকাটি তীব্র গতিতে তাদের পিষে ফেলতে এগিয়ে এল। ফ্যাং ইউয়েন গোল্ডেন ড্রাগন গু সক্রিয় করে গর্জনরত সোনার ড্রাগন ছুঁড়ে মারল, কিন্তু চাকাটি সামান্য কেঁপে উঠে ড্রাগনটিকে চূর্ণ করে দিল। ফ্যাং ইউয়েন দ্রুত বোন উইংস গু মেলে আকাশে উড়ে গেল, কিন্তু চাকাটিও মাটি ছেড়ে আকাশে উঠতে শুরু করল। পালানোর উপায় না দেখে ফ্যাং ইউয়েন গোল্ডেন কোট গু ব্যবহার করে আঘাতটা সহ্য করার চেষ্টা করল। প্রচণ্ড এক ধাক্কায় সে ছিটকে গিয়ে মাটিতে পচা ঘাসের ওপর আছড়ে পড়ল। গে ইয়াও পরপর ৩টি ঘূর্ণায়মান পানির তীর ছুঁড়ে মারল। ব্যাটেল বোন হুইল মাটিতে নেমে এসে কাদা ছিটকে গিয়ে ইয়াও এর দিকে ঘুরে গেল। গে ইয়াও তখন ওয়াটার ট্রেস গু সক্রিয় করে পানির বর্ম গায়ে চাপিয়ে দ্রুত সরে গিয়ে আক্রমণ চালাল, আর ফ্যাং ইউয়েন উঠে এসে তাকে সাহায্য করতে লাগল। লড়াইটা ভীষণ কঠিন ছিল। র্যাঙ্ক ৫-এর এই ওয়াইল্ড জিইউ হাড় খেয়ে বেঁচে থাকত এবং শত্রুকে পিষে মাংসের কিমা বানিয়ে ফেলত। ফ্যাং ইউয়েনের শক্তি চেপে রাখা ছিল এবং তার কাছে কোনো র্যাঙ্ক ৫ জিইউ না থাকায় সে সরাসরি সামনে এসে লড়তে পারছিল না। গে ইয়াও এর সাহায্য পেয়ে ফ্যাং ইউয়েন লড়াইয়ের পরিকল্পনা বদলে ফেলল। তারা চাকাটির বুদ্ধির অভাবকে কাজে লাগিয়ে ৪ ঘণ্টা ধরে আঘাত করে দূরে সরে যাওয়ার কৌশল চালিয়ে অবশেষে ব্যাটেল বোন হুইলকে মাটিতে ফেলে দিল। লড়াই শেষ হতেই ফ্যাং ইউয়েন চাকাটির ওপর ২ হাত রেখে নিজের ইচ্ছা ও প্রাইমিভাল এসেন্স ঢালতে শুরু করল। ভাঙাচোরা এবং ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা চাকাটিকে ফ্যাং ইউয়েন তার 100 ম্যান সোলের অদম্য মানসিক শক্তি দিয়ে ১৫ মিনিট চেষ্টার পর বশ মানিয়ে নিল। অবশেষে সে একটি র্যাঙ্ক ৫ জিইউ লাভ করল।